এখন হলো সিস্টেম। আমরা চুক্তি করলাম তিন ভাবে, তিন ভাবে যে কোনো একটা চুক্তি করে ফেলছি আমরা, ঠিক আছে। তো আমরা যখন তিন তিনটার মধ্যে যে কোনো একটা করছি বা তিনটায় আমরা ধরেন যে 4.3টা কিভাবে হবে, হ্যাঁ 4.3টা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখানে। এখানে 4.3টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন প্রোডাক্ট বানায়, যখন চুক্তিটা হয়ে গেল তখন কি করবেন? তখন সিস্টেম হলো, যখন আপনার চুক্তি হয়ে যাবে তখন তো প্রোডাক্ট গুলো আমাদেরকে পাঠাইতে হয়। যে আমার আমার কেনার পরে এই প্রোডাক্ট গুলো তো আমার ফ্যাক্টরিতে আনার দরকার নেই, বা আমার ধরেন যে ওই ইয়েকে তো আনার দরকার নেই। কিন্তু আপনি যখন যেগুলো পারচেস করবেন, সাপোজ ধরেন আপনি কিছু প্রোডাক্ট দিয়ে দিবেন, যখন পারচেস করবেন তখন আপনার কাজ হলো কি, ওই পারচেস করার পরে আপনাকে 6.1-এ, 6.1-এ আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে। 6.1-এ আনে আপনি দেখাইতে হবে। তো 6.1-এ যখন দেখার পরে আপনাকে, আমরা যে ট্রান্সফার করি, ওনাকে ওনাকে এই জিনিসটা ভুল করে, হ্যাঁ অনেকে বলে যে 6.5-এ ইয়ে করে, ঠিক আছে। ওনাকে বলে যে 6.5-এ ট্রান্সফার করা যাবে না, 6.5-এ ট্রান্সফার করতে চাই। আমার একটা কল আসছে, আমি। আচ্ছা, তারপরে ধরেন চুক্তিভিত্তিক উৎপাদনে এখন ধরেন যে আপনি পারচেস করলেন, যে প্রোডাক্ট গুলো পারচেস করবেন সেগুলো আপনার কাজ হলো, প্রথমে কাজ হলো পারচেস করবেন, পারচেস করে আপনাকে প্রোডাক্ট সরাসরি এখানে নিয়ে আসার দরকার নেই, আপনি সরাসরি ওখানেও পাঠিয়ে দিতে পারেন। আপনি যেখানে চুক্তিভিত্তিক করছেন সে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে পারেন। তো সেটা সিস্টেম হলো যে আপনাকে যখন 6.3 দিয়ে কিনবেন, সেই 6.3টা নিয়ে এসে আপনার 6.1-এ তুলতে হবে। তোলার পরে আপনি ট্রান্সফার দিবেন, এখানে বললাম যেটা অনেকে মনে করে ট্রান্সফার দিলে 6.5, এটা মনে করে ওনাকে, হ্যাঁ। তো 6.5টা কিসের জন্য বলেন তো একজন? ওটা তো কেন্দ্রীয় নিবন্ধনের হ্যাঁ, ক্ষেত্রে। কেন্দ্র এক নিবন্ধনের ব্রাঞ্চ ক্ষেত্রে, থেকে আর এক ব্রাঞ্চে এক পাঠানোর ব্রাঞ্চে জন্য। পাঠানোর জন্য, এইটা। আর আপনার চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে এটা একটা ফর্ম আছে, সেটা হলো 6.4। ঠিক আছে, এরকমই ওই 6.5-এর মতোই এটাও। এখানে কোনো ভ্যালু ট্যালু থাকে না, বা শুধু কোয়ান্টিটি থাকে, হ্যাঁ। শুধু ট্রান্সফার করে দিবেন যে চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য, ঠিক আছে। এইটা আপনি নিয়ে আসলেন, 6.1-এ তুললেন, তোলার পরে 6.4 ইস্যু করলেন, ইস্যু করা মাত্র 6.1 থেকে কি করবেন? মাইনাস করে দিবেন, ঠিক আছে। এখানে আপনার কনজাম্পশন করার দরকার নেই, সবগুলা এখানে কনজাম্পশন কিন্তু এখানে হবে না। এখানে সব ট্রান্সফার হবে, সবগুলো ট্রান্সফার করে দিবেন 6.4-এর মাধ্যমে, ঠিক আছে। তো এটা হলো সিস্টেম। তো এইটা তখন যাবে। এখন যাওয়ার পরে আপনি ধরেন যে ওইখানে প্রোডাক্ট উৎপন্ন হবে, হ্যাঁ। ওরা ধরেন যে আপনি সবগুলাই দিচ্ছেন প্রোডাক্ট, আমি ধরলাম যে আপনি সবগুলাই দিচ্ছেন। তো সবগুলা যখন উপকরণ দিয়ে দিচ্ছেন তখন তারা কি করবে? এগুলো নিয়ে সে প্রোডাকশন করবে। প্রোডাকশন করার সময় সে প্রোডাকশন করলো, প্রোডাকশন করার পরে যখন ফিনিশ গুডস হয়ে গেল, আপনি সবকিছু, আপনি উপকরণ দিছেন, আপনার ধরেন যে প্যাকেজিং দিছেন, হ্যাঁ, যা লাগে সব দিয়ে দিছেন, প্যাকেট করে আপনাকে গুডসটা কি করবে? আপনাকে তো আপনার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে হবে, বা আপনার ওয়ার হাউসে পাঠিয়ে দিবে, যেখানে হোক আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো তখন ওরা কি করলো? তখন ওদের একটা 6.4 ইস্যু করতে হয় ফিনিশ গুডস এর জন্য। আপনি ইস্যু করছেন উপকরণের জন্য, তাই না, র মেটেরিয়ালস এর জন্য আপনি 6.1 ইস্যু করছেন, যে প্যাকেজিং ম্যাটেরিয়াল যা কিছু আছে সব 6.1 মাধ্যমে ওখানে পাঠাই দিচ্ছেন। তো এখন সে প্রোডাক্টটা যখন তৈরি করলো, তৈরি করার পরে তখন আপনাকে 6.4-এর মাধ্যমে আপনাকে আবার এই আপনার ইয়াকে পাঠাই দিবে। তো এখানে তার কাজ কি? এখন ধরেন যে সে তো, আপনি তো সব উপকরণ আপনি দিচ্ছেন, তাই না? সব উপকরণ কি করছেন? আপনি দিছেন। তো তার একটা তো 4.3 একটা প্রয়োজন, হ্যাঁ। তো সে একটা 4.3 কিন্তু এই আপনার সার্কেলে বা ডিভিশনে দিতে হবে, যে আপনার যে আপনার সাথে যে চুক্তিটা হয়েছে সে চুক্তি মূল্যটাই ওইখানে এডিশনে লেখা তাকে সুন্দর করে আমি এটা দেখাবো, 4.3 গুলা দেখাবো যে কিভাবে তৈরি করবে এটা, ঠিক আছে। তো তখন আপনাকে ওই 4.3 তখন কিন্তু সে ওইখানে সার্কেলে দাখিল করবে যে এত টাকা চুক্তি হয়েছে, এই চুক্তি উপরে আমরা এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিছি। এই চুক্তির উপরে 15% একটা ভ্যাট থাকে, ঠিক আছে। তো এটা যখন প্রোডাক্ট যখন চলে আসলো আপনার কাছে, আপনি যেহেতু আপনি সব দিয়ে দিছেন, ঠিক আছে, যখন আপনি সব দিয়ে দিছেন,
তো তখন আপনার কাছে যখন প্রোডাক্ট আসবে তখন আপনার কাজ হবে আপনাকেও এই প্রোডাক্টটার পুরোটাই, এই প্রোডাক্টের উপরেই আপনাকে পুরো একটা 4.3 একবার যেভাবে আপনি করেন, যেভাবে আপনি একটা প্রোডাক্টের জন্য, আপনার নিজের প্রোডাক্টের জন্য যেভাবে 4.3 একটা তৈরি করেন, ঠিক আছে? আপনার সব উপকরণ র মেটেরিয়াল দিয়ে কত কনজাম্পশন হয়, ঠিক আছে, কত কনজাম্পশন হয় সেই কনজাম্পশন সহকারে, ওই আপনার অপচয় সহকারে, পরিমাণ উল্লেখ সহকারে যত কিছু আছে আপনি যেভাবে তৈরি করেন সুন্দর করে, আবার ওইটার উপরে আপনি ধরেন যে টোল টোল চার্জটা আপনাকে সেবা হিসাবে লিখতে হবে যে ওখানে টোলিং করতে কত লাগছে আপনার, ধরেন যে 10 টাকা বা 5 টাকা, সেটা আপনার 4.3 বাম পাশে আপনাকে সেবা হিসাবে দেখাতে হবে যে টোলিং চার্জ লিখে ওখানে আপনাকে দিতে হবে ওই প্রাইসটা। ওইখানে ওইটা যদি না দেন আপনি রিয়াদ পাবেন না, ওটা রিয়াদ পাওয়া যায়, ওটা ওই ভ্যাটের উপরে রিয়াদ পাওয়া যায়। তো এখানে আসার পরে আপনার ধরেন যে এডিশন টেডিশন দিয়ে সবকিছু করে একটা 4.3 দিয়ে আপনি 6.2 তে, এটা 6.2 তে তুলতে হয়। যখন ফিনিশ গুডস আসবে তখন কি করবেন আপনি 6.2 তে তুলে ফেলবেন এটা, ঠিক আছে? এই যে লেখা আছে দেখেন, উপকরণ ক্রয় খাতা 6.1, উৎপাদিত পণ্য পাওয়ার পর বিক্রয় খাতা 6.2 এ এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, বিক্রয় সরবরাহের সময় মূসক 6.3 চালানের মাধ্যমে বিক্রয় করতে হবে। তো সবকিছু করার পরে এখন ধরেন আপনাকে বিল দিল, কে বিল দিবে? যে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা বানায় নিচ্ছেন, যে ফ্যাক্টরি থেকে এক্স ওয়াই জেড এর কাছ থেকে, সে আপনাকে একটা বিল দিয়ে দিল, কিসের বিল দিবে? টোলিং চার্জের উপর একটা বিল দিবে। সে আপনাকে একটা 6.3 ইস্যু করবে ওইটার বিলের উপরে। ওই 6.3 পাইলে আপনি এটা, এইটা বিবিধ সেবা হিসাবে আমরা এটা সংজ্ঞায়িত করা হয়েছে, হ্যাঁ। যেহেতু আপনার 127টা সংজ্ঞার মধ্যে এই সংজ্ঞাটা নাই, তো সেক্ষেত্রে আপনাকে বিবিধ সেবা, আর বিবিধ সেবা তো এটা জানেন যে উচ্চ কর্তনের 45টা সেবার মধ্যে তো আছে, তাই না? কত এটা, 0.09 না 0.10 মনে হয়, হ্যাঁ। এটা হলো বিবিধ সেবা। তো বিবিধ সেবা হিসাবে আপনাকে এটা কি করতে হবে, উচ্চ কর্তন করতে হবে। তাকে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া যাবে না, আপনাকে উচ্চ কর্তন করে আপনাকে 6.6 দিতে হবে। কথা বুঝছেন? এই যে দেখেন লেখা আছে, চুক্তিভিত্তিক উৎপাদনের খরচের উপর পরিচিত মূসক রেয়াতের শর্ত পালন সাপেক্ষে রেয়াত গ্রহণ করা যাবে। আপনি যদি প্রোডাক্টটা যদি বিক্রি করেন 15% হারে আর অন্যান্য রেয়াতের শর্ত যদি আপনি ঠিক থাকে, তাহলে ওই চুক্তিভিত্তিক উৎপাদনটা বললাম যেটা, যে আপনার 4.3 তে দিয়ে আপনাকে ওই ভ্যাটটার উপরে আপনি রিয়াত নিতে পারবেন, ঠিক আছে? তো এইটা হলো কাজ, যখন আপনি সম্পূর্ণটাই কি, কি বলছি আমি। আর আরেকটা এখানে ইস্যু আছে, সেটা হলো যে উৎপাদিত পণ্য অব্যাহতি প্রাপ্ত হলে চুক্তিভিত্তিক উৎপাদকের ক্ষেত্রে উক্ত অব্যাহতি প্রযোজ্য হবে। যদি কোনো পণ্য উৎপাদন করতেছেন, আপনি আটা ময়দা সুজি আপনি বানায় নিচ্ছেন, সাপোজ ধরেন, তো আটা ময়দা সুজি কি অব্যাহতি প্রাপ্ত না? তো আটা ময়দা সুজি যদি বানায় নেন তখন যেটা চুক্তি করবেন, এই চুক্তির উপরে তখন ভ্যাট হবে না। বুঝতে পারছেন? এই জিনিসটা কে বোঝেন নাই বলেন? একজন বলেন, একজন বলেন। মানে আদা ময়দা সুজিকে যে প্রথম তফসিল দ্বারা কি এক্সাম্পল সেজন্য? প্রথম তফসিল স্যার, এটা হলো আটা ময়দা সুজি কিন্তু এসআরও দ্বারা হ্যাঁ, এক্সেমটেড। ইয়া মাহবুব ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। সেটা হলো আটা ময়দা সুজি কিন্তু এছাড়া দ্বারা অব্যাহতি, কারণ এছাড়া দ্বারা অব্যাহতি হলে কিন্তু এখানে উচ্চ কর্তনের বিধান আছে কিন্তু, যেটা আটা ময়দা সুজির মধ্যে কিন্তু এই অব্যাহতিটা নাই। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে বলছেন যে যে আপনার এই পুলিং চার্জের জন্য যে ভ্যাট চালান দিবে, এই হুম। ভ্যাট চালান যে মূল্যটা পরিশোধ করা হবে, নষ্ট হয়ে যাবে। এই টাকার উপরে কি, হ্যাঁ এই টাকার উপরে কি উচ্চ কর কাটতে হবে কিনা? হ্যাঁ, এটার উপর অবশ্যই উচ্চ কর্তন করতে হবে, হ্যাঁ। যদি আপনাকে হ্যাঁ। আর যখন 6.3 দিবে তখন আপনি উচ্চ কর্তনে আপনি ওটা করে ফেলবেন, ঠিক আছে? আর যেটা বললেন এই যে আটা ময়দা সুজি, এটা কিন্তু এছাড়া ধরো অব্যাহতি, এখানে কিন্তু আমি ধরেন বলি, আপনার উৎস কর্তনের প্রতিফলনের বিষয় আছে। এটা এটা আমি বলি প্রথমত অপশন আমি থেকে বলি আমি অব্যাহতি বলি দিবে। আমি বলি এক কথা, কথা বলতে দেন আগে। আপনি আপনাকে যদি বলা হয় যে এটা যদি অব্যাহতিগত ওই আপনার যেটা বলতেছেন উচ্চ কর্তন, কাদের ক্ষেত্রে হ্যাঁ, করতে হয়? কাদের ক্ষেত্রে করতে হয় বলেন? যেটা কাদের ক্ষেত্রে তাদের বলা ক্ষেত্রে আছে? হুম। তাদের ক্ষেত্রে যারা যারা উৎপাদনকারী বা উৎস কর্তনকারী সত্তা, তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে না, আপনি এটা ভুল বুঝতেছেন। আমি বলি আপনাকে, কোনো আমি যখন কোনো এসআরও দ্বারা এক্সামটেড প্রোডাক্ট, এসআরও জি। দ্বারা এক্সামটেড প্রোডাক্ট কোন যোগানদার দ্বারা, কোন যোগানদার কোন যোগানদার কর্তৃক যদি সরবরাহ করা হয়, কথা বলছেন, কোন হ্যাঁ, যোগানদার কর্তৃক যদি সরবরাহ করা হয় তখন আপনি উচ্চ কর্তন করতে পারবেন, তখন ওটার উপর ভ্যাট প্রযোজ্য হয়। কথা বলছেন? আর এছাড়া
এছাড়া যদি কেউ যদি সরবরাহ করে, আমি উৎপাদনকারী, আমি যদি সরবরাহ করি, এটা কি উচ্চ কর্তন হবে? বলেন। এছাড়াও দ্বারা অব্যাহতি যে এছাড়াও আছে সেখানে যোগানদার দ্বারা অব্যাহতি হবে কিনা সেটাও ওই এছাড়াতে উল্লেখ আছে ভাইয়া। হ্যাঁ, এটা হলো, এটা আছে, কিন্তু যোগানদার দ্বারা যেগুলো অব্যাহতি সেগুলো কিন্তু একটা লিস্ট আছে আপনার ওইখানে, 10-12টা কিন্তু একটা আছে আছে, প্রোডাক্টের জি লিস্ট আছে, আছে। জি হ্যাঁ, আছে। এইগুলা এইটা কিন্তু আপনি তো কোনো ক্রমেই উচ্চ কর্তন করতে পারবেন না, ঠিক আছে? মাহবুব, এখানে 2.5 কেজির একটা ব্যাপার আছে না? 2.5 কেজি প্যাকেট। মাহবুব ভাই, শোনা যাচ্ছে? আমাকে তো শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে বলি, আপনার ডাল, আমি বলি আপনাকে, ডাল, আটা, ময়দা, সুজি, জি। ডাল, আটা, ময়দা, সুজি যখন ইয়া হবে, আপনি ধরেন, এই ডাকতেছে রে, এই। এখানে তো 2.5 কেজির একটা ব্যাপার আছে। 2.5 কেজি পর্যন্ত তো ভিডিএস অ্যাপ্লিকেবল। গেল গা। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন ধরেন যে 2.5 কেজি নিয়ে আপনাদের খুবই উদ্বিগ্ন জিনিস এটা, আমি বলি 2.5 কেজি পর্যন্ত ব্যতীত বলতে বোঝায় যে 2.5 কেজি পর্যন্ত ভ্যাট আছে, আর 2.5 কেজির উপরে ভ্যাট নাই। কিন্তু আপনাকে আরো দেখতে হবে যে এটার আবার অন্য কোথাও ছাড় দিছে কিনা। হ্যাঁ, এরকম যা দেখবেন যে এই ডালের ক্ষেত্রে লেখা আছে আপনার এই 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 ফার্স্ট শিডিউলে যে 2.5 কেজি পর্যন্ত ব্যতীত, ঠিক আছে, প্যাকেট ব্যতীত। তো এখন এইটা আবার কি করছে, 160-এর 160-এর ওই কোডই, হ্যাঁ, ওই কোডে আবার লেখা আছে যে প্যাকেট হোক না হোক, প্যাকেট হোক না হোক, সবগুলা এক্সামটেড। তার মানে কি, যে কোনো পর্যায়ে, ব্যবসায় পর্যায়ে দেওয়া আছে সব জায়গায়, তখন সে কি পাইছে, এক্সামটেড পাইছে। ঠিক আটা ময়দা সূর্য তেমনই, 160-এ দেখবেন যে সব ক্ষেত্রেই সে এক্সামটেড। কথা বলছেন? এটা কিন্তু দেখতে হবে যে আপনি হুট করে বলতে পারবেন না যে এটা 2.5 কেজি পর্যন্ত ঠিক আছে, অনেক অনেক প্রোডাক্ট আছে 2.5 কেজি পর্যন্ত ভ্যাট আছে, কিন্তু আবার ওই কিছু কিছু জিনিস আবার ওই আলাদা করে আবার ইউরোপ স্যার একটা গত বছর ইয়া করছে, যেটা লিখে দিচ্ছে যে এই 160 এসআরও দ্বারা যে 2.5 কেজি পর্যন্ত ওটা ওটা হবে না, মানে 1 কেজি হোক 2 কেজি প্যাকেট হোক যেই হোক, যেভাবে হোক সেটা হলো এক্সামটেড প্রোডাক্ট। ঠিক আছে, এটা দেখে নিন, 187 এসআরও তো দেখে নিন এটা, হ্যাঁ, ওইখানে লেখা আছে কিন্তু। ঠিক আছে। বাবু ভাই, আচ্ছা, এই যে চুক্তি ভিত্তিক উৎপাদনের জন্য যে দুই পক্ষই তো উৎপাদনকারী, তাহলে কি কেউ কি কারো উচ্চ কর্তনকারী হইলেও কি উচ্চ কর্তন করতে হবে? হ্যাঁ, এটা উৎপাদনকারী ক্ষেত্রে তো ভাই ওটা সেবা একটা হয়ে গেছে, টোলিং চার্জ, হ্যাঁ, টোলিং চার্জ হয়ে গেছে, তো তখন ও আপনার আচ্ছা টোলিং, আচ্ছা, তাহলে মানে যিনি চুক্তি ভিত্তিক উৎপাদনকারী এটার জন্য ওনার হলো টোলিং চার্জ আছে, তখন এটা উৎপাদন হবে তখন না, তখন রাইট? সে উৎপাদন হবে না, হ্যাঁ, তখন টোলিং চার্জ হয়ে যাবে। ওই অন্যান্য তখন ওই, বিবিধ সেবায় চলে যাবে, হ্যাঁ, তখন অন্যান্য সে বিবিধ সেবা চলে চলে যাবে। যাবে। হ্যাঁ, তখন আপনি উচ্চ কর্তন, ওটা অবশ্যই উচ্চ কর্তন করতে হয়, ঠিক আছে, উচ্চ কর্তন করে আপনাকে 616 দিতে হবে, না ও হলে আপনাকে তাহলে আবার, এটা আমরা হ্যাঁ বলেন। সেবা হিসেবে ধরবো আর কি, তুমি বলতে সেবা চাচ্ছেন হিসাবে না, তখন রাইট? আপনি সেবা হিসাবে ধরা যায় না, ওটা তারাও উৎপাদনকারী, হ্যাঁ, তাহলে তারা তাহলে তো উচ্চ কর্তনকারী হয় না, যদি না, উৎপাদনকারীর কাছে। ওটা এখন এখন হয় না, ঠিক আছে, কিন্তু বাট এখানে আমাদের ও যেহেতু আপনার আইনে লিখে বুঝতে দিচ্ছে পারছি। যে আপনার উচ্চ কর্তন করতে হবে, তখন তার বুদ্ধি নেই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এখন বুঝতে, এটা কি যে আপনি যে
শীটটা খুলছেন, এটা তোমরা কি জানি আদেশ হ্যাঁ। না, সাধারণ হুম। আদেশের শীটটা না? সাধারণ ও আদেশের জি, সিটি এটা, হ্যাঁ, তাহলে সাধারণ তো আদেশের বলাই সিটি। আছে উচ্চ কর্তন ঠিক সত্ত্বে আছে। হলে প্রযোজিত উচ্চ কর্তন হ্যাঁ, করতে হবে। যদি ঠিক উচ্চ আছে। কর্তন সত্তা হলে পদ থেকে উচ্চ কর্তন করতে হবে। তো আপনাকে এখানে আচ্ছা যেহেতু লিখেই দিচ্ছে, সেক্ষেত্রে আর বুদ্ধি নেই। আপনার কথা ঠিক আছে, রাইট। যেহেতু আমি বলতেছি যে দুটোই উৎপাদনকারী, তা দুটো জি উৎপাদন জি হলে তো উচ্চ কর্তন করার দরকার নেই, কিন্তু এখানে আপনার আইন বলে দিচ্ছে যে আপনাকে উচ্চ কর্তন করতে হবে। এটা যে জি বানায় নেবে সে উচ্চ কর্তন করবে। ঠিক আছে, জি বুঝতে ক্লিয়ার। পারছি, জি বুঝতে পারছি। Clear। আর কোনো প্রশ্ন আছে বলেন, আর কোনো প্রশ্ন আছে? ভাই ওই এটা যে ওইটার বোঝেন। ক্ষেত্রে তাহলে সার্ভিস, ওই ওইটা যে ক্ষেত্রে সার্ভিস আমি বলি কোডটা কত হবে? অব্যাহতি, এটা এটা সার্ভিস চলে। কোড হবে ওই যে বললাম না, 0.099.10 মনে হয় আছে এই আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা। ঠিক তাহলে আছে। তার প্রোডাক্টের কোড হবে না, প্রোডাক্টের কোড হবে না, না, সার্ভিস। প্রোডাক্টের কোড হবে না তো ভাইয়া। তখন আমি বলি আপনি যখন নিয়ে আসবেন, যে বানায় নিচ্ছে, যে বিক্রি করবে, সে তখন প্রোডাক্টের কোড ইউজ করবে। আর এইটা নিয়ে এসে যে যে বিক্রি করতে, যে বানায় দিচ্ছে, তার কোড হলো এখন ওই যে বিবিধ সেবা দিয়ে আপনাকে ওই ইয়াটা বিলটা করে দিবে সে, টোল চার্জ হিসাবে। টোল রেখে দিবে, টোলিং চার্জ। ঠিক ঠিক আছে। ঠিক ঠিক তখন আছে সে ভাই। এটা কোডে, এই কোডে দেখাবে, সে এই কোডে সে আউটপুট ট্যাক্সটাও সে দেখাবে এই কোডেই, যে টোলিং চার্জ করতেছে সে। ঠিক আছে। আপনিও যখন ঠিক আছে। আপনি আপনিও যখন রিবেট নিবেন তখন নোট 14-তে আপনাকে টোলিং চার্জ লিখে এই কোড দিয়ে আপনাকে দিতে হবে। বুঝছেন? মনে থাকবে? মানে জি জি, মানে থ্যাংক তখন ইউ ভাই, হচ্ছে যে থাকবে। তখন আগে সেবার করতে হবে, এই তো। হ্যাঁ, 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 তখন সেবার কোডটা দিয়ে আপনি তখন ওই কোডে, তখন 14-তে, নোট 14-তে দিয়ে আপনি ইয়েটা দেখাবেন, আপনার আচ্ছা, রিবেটটা আর নিবেন। মাহবুব ভাই, আর যেটা বললেন যে যদি চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে না, যদি এসআরও দ্বারা অব্যাহতি পণ্য যদি হয়, তাহলে আর উৎসকর্তন করতে এখন হবে না, সেটা আমি বলতেছেন? বলি আমি বলছি যে অব্যাহতি প্রাপ্ত, আর অব্যাহতি প্রাপ্ত সংজ্ঞা কিন্তু ওই আপনার এই ফার্স্ট শিডিউলই বোঝায়, বুঝছেন? এখন ধরেন হ্যাঁ যে যদি যদি এখানে যদি উৎপাদনের ক্ষেত্রে উক্ত অব্যাহতি প্রযোজ্য হবে, এখানে কিন্তু আসলে ফার্স্ট শিডিউল বোঝায়। আমরা এসআরও তো যাচ্ছি না। এখন ঘটনা হলো যে এসআরও তেও হবে কিনা এটা আমি এখনো জানি না। কারণ এখানে অব্যাহতি প্রাপ্ত হলে, অব্যাহতি প্রাপ্ত বলতে আমরা কি বুঝি, আমি হ্যাঁ, কিন্তু সেদিন, প্রথম শিডিউল, ফার্স্ট শিডিউল হ্যাঁ, বুঝি, ফার্স্ট ফার্স্ট শিডিউল শিডিউল, বুঝি। কিন্তু আমরা কিন্তু সবসময় বুঝি ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউল হ্যাঁ হ্যাঁ। ছাড়া কিন্তু অব্যাহতি কিন্তু বোঝায় না। আপনি এটা বোঝেন, সবাই বোঝেন এটা? না না, এটা ঠিক আছে, আমি সেই জন্যই হুম, বলছি যে আপনি যেহেতু হুম, এসআরও হুম। দ্বারা অব্যাহতি, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, উৎসকর্তনের এটা বিধান কিন্তু সেদিন আছে। সেদিন কে যেন সেদিন সেদিন কে যেন আমাকে প্রশ্ন করছিল, হ্যাঁ, এটা তাকে কিন্তু এক সুন্দর করে বই নিয়ে ফোন দিয়েছে, আমি বলছি, বইটা বের করেন আপনি। বইটা বের করছে। তো আমি ওনাকে সুন্দর করে এক্সামটেড জিনিসটা কি, আসলে অব্যাহতি প্রাপ্ত বলতে কি বলছে সে। ঠিক আছে। তাকে কিন্তু সুন্দর করে সংজ্ঞা গুলো আমি দেখাই দিছি ওনাকে, হ্যাঁ, যে কততে যাইতে হবে। সুন্দর করে কিন্তু দেখাই দিলাম যে অব্যাহতি প্রাপ্ত আসলে কি। তো অব্যাহতি প্রাপ্ত এখানে আমরা বোঝাচ্ছে যে আপনাকে ফার্স্ট শিডিউলে যে অব্যাহতি প্রাপ্ত, সেগুলা কি বোঝায় অব্যাহতি প্রাপ্ত। এছাড়াও দ্বারা তো এটা সাময়িক, এছাড়াও যেটা দেওয়া হয় সেটা হলো সাময়িক। ঠিক আছে। যেমন এই যে দফা 3-এ লেখা আছে অব্যাহতি প্রাপ্ত সরবরাহ, অর্থ হলো তাইলে ধারা। তাইলে তো ভাই, যে সেই হিসাবে কিন্তু আমাদের এছাড়া দ্বারা অব্যাহতি যদি হয়, যেমন আটা মাথা সুজি, এক্ষেত্রে কিন্তু তাহলে উচ্চকর্তনের বিধান কিন্তু আছে তাইলে। উচ্চ কর্তনের বিধান আমি বললাম তো, কখন বলছি আপনাকে, ওই যখন আপনার এটা হলো যোগানদার, আপনার কাছে ধরেন সরবরাহ করছে, ধরেন সাপোজ ধরেন আপনি চিনি বা আটা ময়দা সুজি আপনার আপনার কোম্পানিতে লাগতেছে। আপনি কার কাছ থেকে নিছেন, উৎপাদনকারীর কাছ থেকে নিছেন, না কোনো জি জি, হ্যাঁ হ্যাঁ। টেন্ডারের মাধ্যমে, বা কোনো চুক্তির মাধ্যমে, বা কোনো না, পিওর মাধ্যমে, উৎপাদনকারীর কাছ থেকে আমি বা ধরেন বানাই নিতেছি। আপনি উৎপাদনকারীর কাছ থেকে যখন নিবেন, তখন কিন্তু এইটা ধরেন যে তখন কিন্তু ওই উচ্চ কর্তন বা ভ্যাটটা থাকবে। এসআরও যখন হবে, হ্যাঁ, যখন এসআরও মাধ্যমে হবে তখন কিন্তু থাকা উচিত, এটা আমার যেটা মনে হচ্ছে। কারণ কি, এখানে হুম, অব্যাহতি হুম। প্রাপ্ত ফার্স্ট শিডিউল, কিন্তু এসআরও আছে, মাধ্যমে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু লেখা নেই প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি হলে, কিন্তু লেখা নেই। হ্যাঁ, এটা ক্লিয়ার। লেখা নাই, হ্যাঁ। আমি ক্লিয়ার। সেটা বলতেছি যে তাইলে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উচ্চকর্তন ওকে, প্রযোজ্য ওকে। হবে। হ্যাঁ, এটাই। ঠিক আছে। জি জি জি, ঠিক আছে। তো এখানে এখানে ধরেন যে এই যে সুন্দর করে কিন্তু লেখা আছে, ধারা 26-এ কিন্তু সুন্দর করে লেখা আছে যে অব্যাহতি প্রাপ্ত আসলে কি। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর করে দেখবেন যে এই জিনিসগুলো এইভাবে দেখার সিস্টেম হলো এরকম, যে অব্যাহতি প্রাপ্ত সরবরাহ। আচ্ছা, অব্যাহতি প্রাপ্ত বলতে কি বুঝি, তখন আপনাকে দেখবেন সংজ্ঞা, যে কোনো জিনিস শিখতে গেলে আগে সংজ্ঞাতে যাবেন। কথা বুঝছেন? যদি কোনো জিনিস শিখতে চান, কোনো জিনিস অর্থ বুঝতেছেন না, এই জিনিসটা আসলে কি, অব্যাহতি বলতে বলতে কি বুঝি। সেদিন এক ছেলেটা যে প্রশ্ন করেছিল আমাকে, ও বুঝতেছে না যে ভাই অব্যাহতি প্রাপ্ত বলতে আমরা কোনটা বুঝি। তো তখন ওকে আমি বুঝাই দিলাম, হ্যাঁ, যে এই যে দফা 3-এ অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ অর্থ ধারা 26-এ উল্লেখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ। ধারা 26, তো ধারা 26-এ কি আছে তখন যাইতে হবে এখানে। তো ধারা 26-এ কি আছে, তখন আমরা ওইখানে গেলাম। এই যে ধারা 26-এ দেওয়া আছে যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি, এই আইনে যাহা কিছু থাকুক না কেন, নিম্নবর্ণিত সরবরাহ সমূহ মূসক অব্যাহতিপ্রাপ্ত হইবে, যথা প্রথম তফসিলে উল্লেখিত কোন সরবরাহ বা আমদানি। দেখছেন?
প্রথম তফসিলে উল্লেখিত কোনো সরবরাহ বা আমদানি অব্যাহত সরবরাহ গ্রহণের অধিকার, ভবিষ্যৎ করা বা বিক্রির অধিকার সংক্রান্ত সরবরাহ। তাহলে বুঝছেন, এখানে কিন্তু প্রজ্ঞাপন দ্বারা লেখা নেই। তো কাজে আপনাকে বুঝতে হবে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বলতে আমরা কি বুঝবো, এইটা আপনার প্রথম তফসিলে অব্যাহতি। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার। এখন আর কার প্রশ্ন আছে এখানে, বলেন। ভাইয়া তাহলে যে খরচটা এটা আমি 4.3 তে কোথায় দেখাবো টোলিং হ্যাঁ ভাইয়া, চার্জ? 4.3টা আমি দেখাই দেবো। 4.3 না দেখালে বুঝতে পারবেন না এটা, বুঝছেন? ওকে 4.3টা কিভাবে পূরণ করতে হবে এইটা আমি এখন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আমরা শেষ করি, আমরা আগে ওটা যেহেতু প্র্যাকটিক্যাল, তো এটা শেষ করি। ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম যে যখন আপনাকে ইয়া দিবে তখন আপনাকে 6.3 দিবে, তখন আপনি বিল আপনি উচ্চ কর্তন করবেন, করে আপনি এটা রিবেটের জন্য রিবেট নিয়ে নেবেন। ঠিক আছে? এখন যারা চুক্তিভিত্তিক উৎপাদনকারী, দেখছেন এখানে লেখা চুক্তিভিত্তিক উৎপাদনকারীর করণীয় কি। তো চুক্তিভিত্তিক উৎপাদনকারী যে বললাম না 6.4 দ্বারা সবইতে বলছি আমি, উৎপাদিত সরবরাহের সময় কোনো পরিশোধ কর পরিশোধ করতে হবে না। পেমেন্ট পাওয়ার পর একটা, এই দেখেন, পেমেন্ট পাওয়ার পর একটি সান ইস্যু করতে হবে এবং প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। সমুদ্র উৎপাদন শেষ না হলেও যে পরিমাণ পেমেন্ট পাওয়া যাবে তার বিপরীতে মূসক চালান ইস্যু ও কর পরিশোধ করতে হবে। মানে আপনি যখনই আপনি 6.4 ইস্যু 6.4 দিয়ে দিচ্ছেন, আপনার উৎপাদিত পণ্য দিয়ে দিচ্ছেন কিছু, ওই সময় যদি বিল পেমেন্ট হয় তাহলে আপনি 6.3টা ইস্যু করবেন এবং ওই চালানটা সহকারে আপনি অবশ্যই আপনি আগে আপনি কি করবেন, পেমেন্ট করবেন। হ্যাঁ, মূসক চালান ইস্যু করে বা কর পরিশোধ করবেন, সবই করবেন আপনি, রিটার্ন সবই করবেন। 6.3 তো পরে পাবেন আপনি, 6.6 তো পরে পাবেন। ঠিক আছে? এই দেখেন, মূসক 6 চালানের সমুদ্র পণ্যের মূল্য না লিখে উক্ত পণ্যের উৎপাদনের বিপরীতে যে চুক্তি মূল্য উল্লেখ থাকবে তা লিখতে হবে। উক্ত মূল্যের বিপরীতে প্রযোজ্য মূসক পরিশোধ করতে হবে। এটা বুঝছেন? আপনি ওখানে কি লিখবেন, যে টোলিং চার্জ লেখার পরে আপনার ইউনিট কত, এক এক লিখলেও হয়, এটা ইউনিট এক। ঠিক আছে? বা কত কোয়ান্টিটি ওটা লিখে দিলেও হয়, এত কোয়ান্টিটি। হ্যাঁ, তো এটার মূল্য কত করে আছে সেই একক মূল্য লিখে দিবেন। ঠিক আছে? লেখার পরে সম্পূর্ণ ওই বিলটা, ওই চুক্তি মূল্যটা যেটা আছে সেটা আপনাকে ওইভাবে লিখে দিতে হবে, ওইটার উপরে ভ্যাট হবে। ঠিক আছে? যে কে জানে কেবল আগে প্রশ্ন করছিল যে কোনটার উপরে ভ্যাট হবে, এই দেখছেন এখানে কিন্তু লেখা আছে এটা। তো দাখিলপত্র সরবরাহের বিপরীতে চুক্তি মূল্য বা মূসক চালানের যে মূল্য লেখা থাকবে সে মূল্য তার বিপরীতে প্রযোজ্য কর পরিশোধ। দাখিলপত্রে কি করবেন তখন, ওই চুক্তি মূল্য যেটা আপনি লিখছেন, যতটুকু আপনি 6.3 ইস্যু করছেন ততটুকুই আপনি দাখিলপত্র দেখায় দিবেন। এটা যারা উৎপাদন করবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? আর চুক্তিভিত্তিক উৎপাদনকারীকে সমুদ্রী উপকরণের অপচয় সংযোজন সহ উপকরণ সহ দাখিল করতে হবে। এক্ষেত্রে উপকরণের মূল্য দেওয়ার দরকার নেই। এই যে দেখেন এখানে আমি এই জিনিসটা শিখেন, কিন্তু যখন আপনি চুক্তিভিত্তিক যারা উৎপাদন করে তারা কি করবে, ওখানে প্রোডাক্ট ইউজ করছে না, যে কনজামশন করছে, তো ওরাই তো কনজামশন করছে, তাই না, যে কতটুকু কনজামশন গেছে, ওই রকম সংযোজন করেও একটা দাখিলপত্র ওইখানে সম্পন্ন, কিন্তু ওইখানে লেখা থাকবে না, ওইখানে মূল্যটা লেখা থাকবে না, শুধু মূল্যটা, শুধু উপকরণের পরিমাণটা দিবে সে, যে এতটুকু করে প্রয়োজন হয়। হ্যাঁ, এই যে শুধু দেখছেন মূল্য দেওয়ার দরকার, শুধু অপচয়ের হার পরিমাণ উল্লেখ করতে হবে, কেননা উৎপাদনকারী উপকরণ মূল্য জানা থাকবে না, কারণ যে মূসক চালানের মাধ্যমে উপকরণ গ্রহণ করবেন তাতে কোনো প্রকার মূল্য থাকবে না। কোনটার মাধ্যমে সে করবে, কোনটার মাধ্যমে গ্রহণ করে, এটা কে বলতে পারে বলেন তো? চুক্তিভিত্তিক উৎপাদনকারী কোনটার মাধ্যমে গ্রহণ করে উপকরণ গুলো? প্রথমে 6.4। বলছি 6.4, আমি বলছি 6.4 এ কোনো মূল্য বা ভ্যাট থাকে না, শুধু কোয়ান্টিটি থাকে। 6.4 হ্যাঁ 6.4 হ্যাঁ 6.4 6.4, হ্যাঁ 6.4। ঠিক আছে? তো এটা করবে, তাহলে আপনার ধরেন যে ওইখানে তার মূল্য টুল্য থাকবে না, ওখানে তখন মূল্য টুল্য থাকবে না, এই জন্য তার মূল্য লেখার ওখানে কোনো প্রয়োজন নেই, সে শুধু কতটুকু করে কনজাম্পশন হচ্ছে ওইভাবে 4.3টা করবে। আমি দেখাবো এটা। তো এই যে দেখেন, আর সংযোজনের ক্ষেত্রে তার চুক্তির পরিমাণ কোন কোন খাতের বিপরীতে সংযোজন হলো তার খাত ভিত্তিক বর্ণনা উল্লেখ করতে হবে। মাহবুব ভাই, হ্যাঁ বলেন। ভাই এখানে কি তাহলে 4.3 দুইটা হবে? দুইটা কেন? মানে যে উৎপাদন করতেছে এবং যে চুক মানে যাকে হ্যাঁ, যে আমি বলি, হ্যাঁ দুইজনেই দিবে, দুইজনকে দিতে হবে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করতেছি যে হ্যাঁ দুইজনই দিবে। অবশ্যই, আপনারটা তো আপনি ধরেন যে আপনি তো উৎপাদন করে নিচ্ছেন, আপনারটা আপনি তো দিতেই হবে, আপনার তো আপনার সিস্টেমে আপনার যেটা প্রয়োজন, হ্যাঁ আপনাকে আমি যদি আমি দিতেই হবে। আমি যদি যাকে উৎপাদন দিচ্ছি আমি তো রেট সহ দিব, আর যে উৎপাদন করতেছে সে তো হচ্ছে মজুরির উপরে দিবে। মজুরির উপর দিবে, জি 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 জি, এই তো। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? এটা কিন্তু লেখা আছে এটা, হ্যাঁ এই জিনিসটা আমি দিয়ে দেবো, আপনি এটা সুন্দর করে একটু পড়ে নিন এই জিনিসটা। ঠিক আছে? সুন্দর করে লেখা আছে এই জিনিসটা, এই জন্য আমি এটা কালেক্ট করছি।
তো এখন ধরেন যে আপনার যারা চুক্তিভিত্তিক উৎপাদন করবে তাদের ধরেন যে কোন কোন খাতে খরচগুলো হচ্ছে সেই সংযোজনগুলো দিবে। ধরেন যে ওখানে তো লেবার খাটাবে, হ্যাঁ, তার মেশিনের অবচয় আছে, ঠিক আছে, তার তো প্রফিট নেই, তার তো কোনো প্রফিট এখানে নেই, তাই না? যার সংযোজনের খাতগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে তার ধরেন যে ওই যে কারেন্ট বিল আছে না, বিদ্যুৎ বিল, তারপর আপনার গ্যাস বিল, তারপরে আপনার ধরেন যে ওই কন্ট্রাক্ট যা 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 লাগে ওইখানে, আরো স্যালারি, ওয়াজেস, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সংযোজনের ওখানে দিয়ে তারা একটা 4.3 দাখিল করবে। আর যদি কোনো উৎপাদনের এক বা একাধিক প্রাথমিক উপকরণের মাধ্যমে অন্য কোনো উপকরণ তৈরি করাতে হয়, সেক্ষেত্রে পণ্য উৎপাদনের যে পরিমাণ ব্যবহার করতে হয় তার সমুদয় ব্যয় বিশ্লেষণ বা অপচয় উল্লেখ থাকতে হবে। অর্থাৎ কোনো পণ্য নিজ উৎপাদন করার সময় যেভাবে শখ ঘোষণা করতে হয়, ঠিক সেভাবে প্রকৃত ব্যয় বিশ্লেষণ সংযোজনের খাত উল্লেখ শখ। ধরেন এইটা হলো সিস্টেম, হলো যে আপনি আপনি যখন দিবেন, আপনি যখন সম্পূর্ণ দিবেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন, বা কিছু দিলেন, তখন আপনাকে কি করতে হবে, ওখানে যা যা দিবেন তার তো 6.3 আপনার কাছেই আছে। সে জিনিসগুলোর অপচয় সহকারে, মূল্য সহকারে, সুন্দর করে আপনি যেভাবে প্রাইস ডিক্লারেশন দেন, ঠিক সেভাবে প্রাইস ডিক্লারেশনটা আপনার ওই চুক্তিভিত্তিক মিলাই দিতে হবে। এটা চুক্তিভিত্তিক যদি 100 টাকা যদি আপনি চুক্তিভিত্তিক করেন যে আমার চুক্তি সব প্রোডাক্ট আমি উপকরণ দিয়ে আমার এটা প্রোডাক্টের মূল্য 100 টাকা নির্ধারণ করছি, তাহলে আপনাকে ওই 4.3-তে 100 টাকা মিলাই দিতে হবে ওই মূল্যটা। কথা বুঝছেন? এটা হলো সিস্টেম। তারপর ধরেন যে 6 যে উপকরণ খাতা 6.1, 6.2 সব করতে হবে আপনাকেও। যারা চুক্তিভিত্তিক উৎপাদন করবে তাদেরকেও 6.1-এ এন্ট্রি দিতে হবে, 6.2-তেও এন্ট্রি দিতে হবে, হ্যাঁ। তারপরে মূসক প্রযোজ্য হলে যথা নিয়মে পরিশোধ করতে হবে। উৎপাদিত কোনো অব্যাহত বা চুক্তিভিত্তিক উৎপাদকের ক্ষেত্রে অব্যাহত ওই একই জিনিসই। আর উপকরণ সরবরাহ করা না হলে, যদি উপকরণের যে প্রকৃত মালিকের যে কাজ, যদি যদি আমি মালিক, তো ধরেন যে আমি চুক্তিভিত্তিক বানায় নিচ্ছি, আমি যদি উপকরণ কোনো সরবরাহ না করি, তখন আপনার 4.3টা কিরকম হবে? এই দেখেন, প্রকৃত মালিকের সমুদয় পণ্যের খরচ অপচয় সংযোজন সহ উপকরণ উচ্চ সুদ দাখিল করতে হবে। এই যে প্রকৃত মালিককে আপনি ধরেন যে পণ্যের খরচ, ঠিক আছে, যে পণ্যের খরচটা দিবেন, এখানে উপকরণ ভিত্তিক সহ ঘোষণা প্রয়োজন নেই, কারণ উৎপাদন সরবরাহ করেননি। ধরেন যে আমি কোনো কিছু দেইনি, তারা দেখছেন উপকরণ সরবরাহ না করা হলে লেখা আছে, কোনো কিছু যদি না দেই, তখন তো আমার তো সম্পূর্ণ খরচ ইয়া করে লেখার দরকার নেই, আছে। তখন আপনার কি করতে হবে, যে যতটুকু আপনার ওই এই খরচটা হয়েছে, ধরেন যে ওরা তো 100 টাকা একটা বিল দিয়ে দিচ্ছে আপনাকে, ওইটাই আপনি লিখে দিতে হবে যে এই আপনার উৎপাদন ভিত্তিক চুক্তির মাধ্যমে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, এটার হলো পণ্য খরচ হলো এত টাকা, 100 টাকা, ঠিক আছে। এই 100 টাকা দিয়ে আপনি ধরেন যে অপচয় থাকে, ওই প্রোডাক্টের কোনো অপচয় থাকে, সেটা অপচয় আপনি দিবেন। আর সংযোজন সহ উপকরণ, সংযোজন তো আপনার তো সংযোজন অবশ্যই লাগবে, আপনি নিয়ে আসে তো তখন ওইটার উপরে তো আবার স্যালারি আছে, আপনার ট্রাক ভাড়া আছে, আপনার ডিপো ভাড়া আছে, আপনার যা যা খরচ হবে সেটা দিয়ে আপনি সংযোজন দিয়ে আপনি একটা প্রাইস ডিক্লারেশন করবেন, ঠিক আছে। এই দেখেন, পণ্য উৎপাদনে কি পরিমাণ উপকরণ লাগবে, অপচয় কি হবে, বা উক্ত উপকরণের মূল্য ইত্যাদি তার ঘোষণায় থাকার দরকার হবে না। তিনি শুধু উৎপাদিত পণ্যের বিপরীতে পরিচিত মূল্য ও তার পর্যায়ে সংযোজনের পরিমাণ উল্লেখ করে শখ ঘোষণা দাখিল করবেন, ঠিক আছে। যদি সে একটা প্রোডাক্ট বানায় নিয়ে এসে ওই মূল্যটা লিখবেন, দিয়ে আপনি সংযোজনটা শুধু করবেন 100 টাকার জায়গা, তখন ওটা সংযোজনটা আরো 50 টাকা দিয়ে প্রোডাক্টের দাম হবে তখন 150 টাকা, এইটার উপরে তখন ভ্যাট হবে। এই দেখেন, পণ্য ক্রয় খাতা 6.1, 6 সবই মেনটেন করতে হবে, 6.3 ইস্যু করতে হবে, উচ্চ কতনকারী পদযায় উচ্চ কতন করতে হবে। চুক্তিভিত্তিক উৎপাদনের খরচের উপর পরিচালিত মূসক রেয়াতের শর্ত পালন করে এই যে রেয়াত গ্রহণ করা যাবে, সরবরাহ উপর মূসক পদযায় যত পরিশোধ করতে হবে, ওই একই জিনিসই, ঠিক আছে। এখন চুক্তিভিত্তিক উৎপাদনকারী করণীয় কি? যে চুক্তিভিত্তিক উৎপাদন, যে বললাম 6.3 বলছি, এগুলো আমি যে 6.4 এর মাধ্যমে দিবে, হ্যাঁ। তারপর এক জিনিস এটা, ঠিক আছে, যেটা বললাম। চুক্তিভিত্তিক উৎপাদনকারী সমুদয় উপকরণ অপচয় ও উপকরণ মূল্য সহ সংযোজনের খাত উল্লেখ করে উপকরণ সব দাখিল করতে হবে, যখন সে সবগুলা দিয়ে দিবে, হ্যাঁ, এই উপকরণের মূল্য উল্লেখ করতে হবে। সংযোজনের ক্ষেত্রে অনুযায়ী কোনো কোনো খাতের বিপরীতে সংযোজন হলো তার খাতভিত্তিক বর্ণনা, এটা যেটা বললাম একই জিনিস। এই হলো আমাদের চুক্তিভিত্তিক উৎপাদন। তো এখন ধর এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস, হলো এই যে এটা সাধারণ আদেশ নাম্বার 14, হ্যাঁ, 2020-এর কিন্তু, ঠিক আছে। এখানে সুন্দর করে এটাও লেখা আছে, আর আপনার এই যে চুক্তিটা যেটা করা হয়, যে অ্যাক্ট হলো 1872-এর বিধিবিধান অনুসরণ সম্পন্ন করতে হইবে, ঠিক আছে। এখানে সব দেওয়া আছে ওইভাবেই, ওই জিনিসটা ওখানে উপরে শুধু ব্যাখ্যা, বুঝতে পারছেন? এখনকার প্রশ্ন আছে বলেন তো।
আচ্ছা, হাবু এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করেন, সেটা হলে ধরেন চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখা গেছে আমাদের একাধিক ক্লায়েন্ট থাকতে পারে, ঠিক না? তো একাধিক ক্লায়েন্ট থাকলে কিন্তু হতে ধরেন পারে। এই তাকে র মেটেরিয়ালস এর বা তাদের কাছে থেকে যে রিসিভ করা হবে এগুলো তো আলাদা আলাদা ভলিউম করাটা উত্তম। আমি বলি প্রত্যেকটা এটার এখানে কিন্তু সিস্টেম হলো যে আপনার প্রোডাক্ট তো ধরেন যে একই রকম না, ভলিউম আলাদা বলতে 6.1 কিন্তু একটা করলেই হয়। সাপোজ ধরেন না একটা না, মানে কোম্পানিকে একটা আপনি ঠিকই, চানাচুর একটা বানাই ঠিকই, দিচ্ছেন। কিন্তু ভলিউমটা আলাদা বলছি। যেমন আমার ধরেন উপকরণ আছে, এখন আবার চুক্তিভিত্তিক সেই উপকরণ ধরেন আরেকজনের কাছ থেকে আমি রিসিভ করলাম। এখন ওনাকে হ্যাঁ, তো দেখা গেছে যে যেটা রিসিভ করলাম হয়তো সব কনজাম্পশন না হইতে পারে, ওনাকে আবার রিটার্নও করা লাগতে পারে আমার, এটা সেক্ষেত্রে আপনার আলাদা। আমি বলি 6.1 তো আলাদা করলে কোনো সমস্যা নাই। এটা আর একটা কথা বলা আছে বুঝছেন, আপনি 6.1 6.2 তে মেনটেন ওটা তো করবেনই, এই হুম। এটার জন্য আলাদাভাবে আরেকটা মেনটেন করার জন্য বলা আছে। কথা বুঝছেন যে আপনি চুক্তিভিত্তিক যেটা করবেন হ্যাঁ ভাই, আমরাও করি একটা আলাদা করি। একটা কিন্তু হ্যাঁ, এটা আলাদা আলাদা ভলিউম বা আলাদা করলে হয় কি, ধরেন প্রত্যেকটার হিসাবটা ক্লিয়ার থাকে। না হয় দেখা গেছে যে আমার কাঁচামালের সাথে ওনার কাঁচামাল অ্যাড হইলো, তখন আবার ব্যাক ক্যালকুলেশন করে 1 মাস কাজ করলাম, 15 দিন কাজ করলাম, এরপরে দেখা গেছে আবার আমার দেখতে হবে যে আমি কতটুকু রিসিভ করছি, আমার উপকরণের সাথে আমার কতটুকু আবার তাকে আবার ব্যাক করতে হবে, বা সব কনজাম্পশন হচ্ছে কিনা, কমপ্লিট হ্যাঁ বা হয়ে গেছে কিনা। এই হুম জন্য হুম আলাদা হুম আলাদা হুম হুম হুম। ভলিউমটা করলে সুবিধা হয়, মানে হিসাবটা ক্লিয়ার থাকে আর কি। হিসাবটা ওইটা এখানে কিন্তু বলা আছে বুঝছেন যে আপনাকে আলাদা করে যে আপনার এই কি বলে এটা আদার্সে কিন্তু বলে আছে, ঠিক আছে। এই যে দেখেন পণ্যের শতধারীকে চুক্তিভিত্তিক উৎপাদক কর্তৃক মূসক বিধে চলিবেন তাদের নিজ নিজ নিবন্ধন স্থানে যথাযথ হিসাব সংরক্ষণ করিতে হইবে। এই যে দেখেন হুম। মানে বিবেচিত হইবে আইনের ধারা এত সংরক্ষিত। তার মানে ওইটা এখানে 6.1 দেখেন এবং এখানে সিক্স আমি বলি পয়েন্ট আমি টু বলি একইভাবে চুক্তিভিত্তিক উৎপাদক কর্তৃক 6.4 মাধ্যমে সংগৃহীত উপকরণ ও চুক্তির ভিত্তিতে উৎপাদিত পণ্য সত্ত্বাধিককে ফেরত প্রদানের তথ্য তাহার মূসক সংক্রান্ত হিসাব পুস্তক ছাড়াও দেখছেন তাহার বলছে তথ্য তাহার মূসক সংক্রান্ত হিসাব পুস্তক ছাড়াও আলাদা রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে হ্যাঁ, আমি সেটা বলতে, আমি ওইটা বলতেছি যে আলাদা করাটা কিন্তু এবং ঠিক উক্ত আছে। এবং উহা বাণিজ্যিক দলিল হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু আপনার এটা কিন্তু এটা খুব এই গুরুত্বপূর্ণ আদেশে বলে বিষয় এটা দেওয়াই আর কি। আছে, হ্যাঁ এটা হ্যাঁ, বলতে এটা বলে চাইছিলাম। দেওয়া আছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, এটা খুব এটা গুরুত্বপূর্ণ দরকার বিষয়, আছে হ্যাঁ। আলাদা করা। নাহলে দেখা গেছে আমার মালের সাথে হ্যাঁ তার মাল মিলিয়ে সেদিন ফেলাম, কিন্তু আমার চুক্তিতে টাকা একদম মিলিয়ে গেল, তাহলে কিন্তু হিসাবটা ইয়ে হয়ে গেল, না, একই এটা প্রোডাক্ট বা আলাদা একই করেই আইটেম। আপনাকে বলা আছে যে আলাদা আপনার আপনার যেটা আছে আছে ওটা তো হিসাব করবেনই। সেক্ষেত্রে হ্যাঁ মনে করেন যে বিভিন্ন কোম্পানিতে আপনি ইয়া করতেছেন, তখন হ্যাঁ, ওটার জন্য বিভিন্ন আলাদা আলাদা রেজিস্টার মেনটেন করাটাই হ্যাঁ, হলো আলাদা আলাদা এই করা যে ভালো, বলে জি। দেওয়া আছে এখানে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এটাই আর কি। জি। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি কিন্তু একটা ইয়াকে চলে আসছি এখানে, যারা একটু ইয়াকে ছিলেন তারা তো মোটামুটি শিখে ফেলছেন তাই না। এখন ধরুন এখানে মূল জিনিস আমি বললাম তিনটা, আপনাকে প্রোডাক্ট সবগুলো দিতে পারেন বা নাও দিতে পারেন, আবার আংশিক দিতে পারেন। এই তিনটাই হলো মেন জিনিস। হ্যাঁ এইটার তো সবাইকে তো উম, এই কিছুদিন আগে এই জিনিসটা আমার আমার প্রিভিয়াস বসকে আমি এই জিনিসটা খুব সুন্দর করে বুঝাই দিছি। উনি এখন চাপে পড়ছে, এই টুলিং চার্জ অনেক করতেছে তো ওনারা। ভাইয়া 100% রপ্তানির ক্ষেত্রে যারা থাকে তাদের চুক্তিভিত্তিক উৎপাদনের সাথে কি প্রসেসটা একটু ভিন্ন? কথা বুঝি নাই। যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা যদি চুক্তিভিত্তিক হুম, যে উৎপাদনটা করে, অর্থাৎ সাবকন্ট্রাক্টর বাইরে করায় বা কি করে, তাদের ক্ষেত্রে কি প্রসেসটা একটু ভিন্ন? তাদের ক্ষেত্রে তো প্রসেস ভিন্ন হবে কেন, তাদের ক্ষেত্রে একই জিনিস কিন্তু বাট ওই ভ্যাটটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে। আর আধা ঘন্টা এই, ঠিক আছে। শুক্রবারে ছেলে মেয়ে মানে কি অবস্থা জানেন না, এদেরকে নিয়ে সকাল থেকে ঘুরতেছে তারপরে শান্তি হয় না, কখন শেষ হবে।
এটা কি ওপেন ওপেন হয়েছে এটা এক্সেল শিটটা ওপেন হয়েছে? ওপেন হয় নাই। ওপেন হয়েছে এটা, দেখেন তো। এক্সেল শিটটা ওপেন হয়েছে? না ভাইয়া। কেন যাচ্ছে না কেন রে? এবার হয়েছে ভাইয়া। হয়েছে। হয়েছে? হুম। এই যে 4.3 গুলা একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, সাউ ফুড। ভাইয়া রেকর্ডিংটা কি এই যে, কন্টিনিউ রাখবো? হ্যাঁ রাখেন রাখেন। একটু আচ্ছা জুম দেখেন, এখানে ধরেন যে একটা কোম্পানি, ভাইয়া, জুম ধরেন সাউ করে ফুড। 80% দেন ভাইয়া, তাহলে মানে আরো সুন্দর হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ এই বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, একটু ছোট করলে ভালো হয়। দেখা যাচ্ছে না? দেখেন আর একটু ছোট আচ্ছা করে। দেখেন, স্টারশিপ, ধরেন যে স্টারশিপ ড্রিঙ্ক অন লিচি, হ্যাঁ, এটা 250 ml একটা সাহা ফুডের সাথে একটা গোল্ডেন প্লাসের একটা ইয়ে হয়েছে, চুক্তি হয়েছে। তো চুক্তিটা কি? এইখানে আপনার ধরেন যে সে আহ এই সাহা ফুড আপনার সবগুলো দিয়ে দেয়, দেখেন এতগুলা র মেটেরিয়ালস, হ্যাঁ, এই র মেটেরিয়ালস গুলো সবগুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো দিয়ে দেওয়ার ফলে তো সে গোল্ডেন প্লাসের সাথে সে চুক্তি করলো যে এটা কত হবে। এই গোল্ডেন প্লাসের সাথে চুক্তি করছে যে এটা কত হবে, হ্যাঁ। তো এটা দেখেন এই যে 36 টাকা। তো গোল্ডেন প্লাসের সাথে চুক্তি করছে যে একটা প্রোডাক্ট বানায় দিবে, সেটার দাম হবে হলো এটার টোল চার্জ হবে 36 টাকা। ভাইয়া তো এখন একটু জুম করে ছোট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ এই, ছেড়ে দেখা দিচ্ছি। যাচ্ছে? একটু ছোট। এবার দেখা যাচ্ছে? এই এনাফ এনাফ এনাফ। তো এটা দেখেন, যদি আপনি আপনার, আমরা কি বলছি, প্রথমে আমরা সবগুলো দিয়ে দিব, ঠিক আছে। যদি আমি সবগুলো দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার আমার যে প্রাইস ডিক্লারেশন, আমি বলছি যে আমার যে প্রাইস ডিক্লারেশন আমার মতো করে আমাকে করতেই হবে এটা, ঠিক আছে। তো আমার প্রাইস ডিক্লারেশন আমি করছি, আমারটা এই, আমার প্রাইস আসছে এত, ঠিক আছে। তো আমার প্রাইসটা আসছে কত, এখানে আপনার এই যে 298 আর হলো 35, ঠিক আছে, এই 35 টাকা ইয়া দিছি আমরা। তো সেখানে এইখানে দেখেন, এই যে এখানে যেটা জিনিস দেখাতে চাইছি আমি, এইখানে জিনিসটা দেখেন, এইখানে টোল চার্জ, ঠিক আছে, এই যে 36 টাকা। তো এই 36 টাকা এটা কোথা থেকে আসলো আমার, যে আমরা ওই যে ধরেন যে এক্সোজেট এর সাথে যেটা আমরা ইয়া করছি, যে টোলিং চার্জ হিসাবে সে একটা প্রোডাক্ট আমাকে বানায় দিবে। সে একটা প্রোডাক্টে ধরেন যে কার্টুন, পার কার্টুনে আমরা কার্টুনে করছি যে এক কার্টুনে এটা 36 টাকা সে নিবে, পার কার্টুনে সে 36 টাকা করে নিবে। যাও যাও যাও। তো তো 36 টাকা যখন আমরা, এই যে 36 টাকা যখন আমরা সাথে চুক্তি করছি, তখন চুক্তিটা হলো 36 টাকা। তখন এই যে গোল্ডেন প্লাস তখন কি করবে, গোল্ডেন প্লাস এখানে জিনিসটা আমার এটা এটা এই লেখাটা উচিত ছিল, এখানে লেখাটা হয়নি। তার প্রোডাক্ট ইয়াকের নামগুলো লিখবে, হ্যাঁ। এর না লিখলেও হয়, কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। দেখেন এই যে র মেটেরিয়াল সাপ্লাই বাই শাহপুর,
প্যাকেজিং ম্যাটেরিয়াল সাপ্লাই বাই কে, এটা শাহপুর, দেখছেন এখানে লেখা আছে। তো এখানে এই জন্য আমরা এখানে লেখার প্রয়োজনও হয় না। তো তখন আমরা কি করছি, এইখানে তার এই সুন্দর করে আমরা এই যে তার ব্যয়গুলো আমরা সংযোজন গুলো বললাম না, যে সংযোজন লেখে একটা প্রাইস ডিক্লারেশন দিতে হয়, এই সংযোজন লেখে আমরা এই যে 36 টাকা, এই 36 টাকা আমরা প্রাইস ডিক্লারেশন দিয়ে দিছি। ঠিক আছে, এই প্রাইস ডিক্লারেশনটা যারা বানায় দিচ্ছে তারা এটা প্রাইস ডিক্লারেশন তার সার্কেলে জমা দিয়ে দিচ্ছে। এই 36 টাকার উপরে তখন ভ্যাট হবে। হ্যাঁ, যত কার্টুন বানাবে, এক কার্টুনে 36 টাকা, তাহলে কত কার্টুন দিবে তার উপরে গুণ করে যত টাকা হবে তত টাকার উপরে ভ্যাট হবে। ঠিক আছে, এটা আমরা দিছি কি কি বললাম, যে আমরা যখন সব উপকরণ দিয়ে দিছি তখন সব বানায় দিছে, তখন তার প্রাইস ডিক্লারেশন গুলো এরকম হবে। আমারটা আমার মতো করে করছি, আর গোল্ডেন প্লাস তার মতো করে তার 36 টাকা এডিশন দিয়ে শুধু এইটা জমা দিছে। ক্লিয়ার? আর এখানে লিখছে, মাহবুব এখানে ভাই, লিখছে, এখানে একটা একটা বেস কোশ্চেন করতে চাচ্ছিলাম, বলেন। এখানে অনেক নতুনও আছে। সেটা হুম। হচ্ছে হলো এটা না, গোল্ডেন শার্টটা না, ওই যে মেইন যেটা ওইটাতে যান, আপনি যেটা করছেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শাহফুড ওয়ানে এখানে শীটটা যাচ্ছে। হ্যাঁ, এখানে কোশ্চেন আমার র মেটেরিয়াল এবং প্যাকিং ম্যাটেরিয়াল নিয়ে এখানে আমার কোশ্চেন নাই, কস্ট পার ইউনিট এটা কোম্পানি টু কোম্পানি কনজাম্পশন হুম হয়ে হুম একটা হুম রেট হবে। হুম আমার হুম। কোশ্চেন হচ্ছে হলো সার্ভিসের ক্ষেত্রে এই যে আমরা 15 পয়সা 10 পয়সা করতেছি, বা করে একটা সার্ভিসের জন্য আমি আরএম যেগুলো আমি সার্ভিস গুলা রেয়াত নিব, ওগুলো আমরা এই যে কস্টিং গুলা করতেছি, বা এডিশনে যে স্যালারি ওয়েজেস ইন্টারেস্ট বা অন্যান্য যে করতেছি, এই যে আমরা 5 পয়সা 10 পয়সা 15 পয়সা 20 পয়সা করতেছি, এগুলো হুম। বেসটা কি? আচ্ছা, আমি বুঝতে পারি, আপনার কোশ্চেন করা দেখে বুঝতে পারছি। এই বেসটা আমরা শিখাবো একদিন, ঠিক আছে? এটা এই বেসটা কি আপনি এখানে আমাদের, যেহেতু এখানে অনেকে আছে অ্যাপ্রেন্টিস এবং প্র্যাকটিসের সাথে রিলেটেড, এখানে এই জায়গাটা হচ্ছে হলো একটা ফ্যাক্টর, এইটার বেসটা একটু ক্লিয়ার করবেন আপনি। এটা তো আমরা পার্সেন্ট। হ্যালো, কথাটা ক্লিয়ার আসতেছে না মাহবুব ভাই। হ্যাঁ, হ্যালো ভাই, আমরা বডি দেখতে চাচ্ছি না, ভিডিওটা বন্ধ করেন। তো তো কে প্রশ্ন করছিলেন এটা? আমি এটা বলি, আমার নেটের একটু প্রবলেম হয়েছিল। আমি তো মাহবুব ভাই, আমি বলি, আপনার ওই প্রশ্ন করার পরের থেকে স্ক্রিনটাও দেখা যাচ্ছে না আর কথাও আসে নাই। না আমার ওই যে আমি করছি। নেটে 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 প্রবলেম হচ্ছে ভাইয়া, বুঝছি বুঝছি। জি, ওই নেট বলেন। আউট হয়ে গেছিল। আচ্ছা, আমি বলি, এখন দেখা যাচ্ছে এটা? না, স্ক্রিনে আপনার ওই যে ভাইয়া আবার ইয়েটা দেখা স্ক্রিনশট। যাচ্ছে না, আপনার ভয়েস আসতেছে শুধু, ভাইয়া স্ক্রিন আবার শেয়ারিং হয় নাই। একটু একটু আসলে এগুলা এক্সপার্ট হতে হবে, বুঝছেন? এই নেট টেট যে ঝামেলা এগুলো। এখন দেখা যাচ্ছে না? এখন স্ক্রিনটা শো হয়েছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন, আমি বলি, আপনি যেটা বললেন যে এই আপনার এই যে ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, এলসি কমিশন, সিএনএফ কমিশন, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, জি মেশিনারি, অ্যাডভার্টাইজমেন্ট, ফুয়েল, মোবিল, টোল চার্জ, এখন এই জিনিসগুলো আমরা বেসটা কি, যেমন ধরেন যে আমরা এই যে র মেটেরিয়ালস, এই যে সুগার, আপনার ধরেন যে এই জিনিসগুলো আমরা, আমাদের বেস হলো 6.3 বা ব্লেমেন্টি, তাই না? এইখান থেকে ভ্যালু জি গুলো আমি নিয়ে এখানে কাজ করছি। তো এইগুলার ভ্যালু জি আপনার আমি কোথা থেকে পাইছি, প্রশ্ন তো এইটা। জি জি জি। এখন হলো বিশেষ সিস্টেম হলো করে যে এইটা সার্ভিসের পার্টটা সার্ভিস এবং এডিশন পার্টটা। এডিশন পার্টটা, হ্যাঁ এটা বুঝছি। এখন ধরেন যে এই সার্ভিস যারা 4.3 যারা করেন নাই, একদমই করেন নাই, তাদের জন্য এটা জানা আসলে মানে টাফ ব্যাপার। আর যারা 4.3 রেগুলার করেন, তারা অবশ্যই জানেন যে এই পার্ট গুলো আমরা কোথা থেকে নেই বা কোথা থেকে পাই। তো এই জিনিসটা আজকে হবে না,
এটা আলাদা করে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। এটা মানে একটা 4.3 যদি আমি বুঝাইতে যাই তখন ওই 2 ঘন্টা সময় লাগবে ওইখানে। হ্যাঁ, তো আমরা সামনের দিকে জি আমরা 4.3 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেখানে আমি সুন্দর করে দেখাই দেবো যে আপনার এই ভ্যালুগুলো আমি কোথা থেকে পাইছি। ঠিক আছে, তখন এটা ভিডিও করা যাবে না, তখন সুন্দর করে আমি একটা সুন্দর করে একটা জিনিস দেখাই দেবো এক জায়গা থেকে। তো এই ক্যালকুলেশন কথা ক্যালকুলেশন গুলো দেখাই দেবো যে এই ক্যালকুলেশন কইরা আপনি এই জিনিসগুলো বসাইতে পারবেন। ঠিক আছে, যেমন একটা এক্স্যাক্টলি। নতুন জি প্রতিষ্ঠানের জন্য জি। একটা নতুন প্রতিষ্ঠানের জন্য কিভাবে করবেন এটা, হ্যাঁ কিভাবে আসবে, হুম কোথা থেকে পাবেন। হুম। ঠিক আছে, বা যেমন একটা দেখা গেছে প্রতিষ্ঠান আমার আমার একটা প্যাক সাইজের 500 ml, 1000 ml, 1500 ml, 3টা প্যাক সাইজ আছে। এখন ওর হুম র মেটেরিয়াল এবং প্যাকিং ম্যাটেরিয়ালের জন্য যেটা আমার কস্টিং করে হয় সেটা ঠিক হুম থাকবে প্রায়, কিন্তু যখন হুম সার্ভিস এবং এডিশন হুম পার্টে যাব আমি, 500 হুম ml, 1000 ml, 1500 ml এর জন্য সিমিলার থাকবে না, একটা হুম রেশিও থাকবে না তো, অনুযায়ী কম বেশি থাকবে না, হবে। রেশিও অনুযায়ী তো কম কম বেশি বেশি আসবে, হবে। মাস্ট বি। এই যে কম বেশি হবে, এই বেসটাই হুম, হচ্ছে হলো মানে বেসিক বেসটা জানা, বেস যেহেতু আপনাকে এটা আমরা হ্যাঁ ওটা আমি বের করার পদ্ধতি বলে দেবো যে কিভাবে বের করি আমরা। হ্যাঁ, ওটা কিভাবে বের জি করি আমরা। হ্যাঁ, আর সিএ রিপোর্ট হয়ে গেলে তো আরো সুবিধা হয়। হ্যাঁ, সিএ রিপোর্ট থেকেই জি মানে সবকিছু নেওয়া যায়। সিএ রিপোর্ট একবার বসে দিয়ে রাখলে 1 বছরের জন্য হয়ে গেল আপনার, কথা বুঝছেন? তো আপনি তখন আচ্ছা টাকার ভিত্তিতে তখন চলে আসবে যে আপনার সি রিপোর্টে কি হয় জানেন, একটা সি রিপোর্টে ধরেন জি যে গ্রোস একটা ভলিউম থাকে। হ্যাঁ, তো ধরেন যে ওইখানে জি ধরেন যে এই আপনার কত 2,000 3,000 কোটি টাকা একটা গ্রোস সেল একটা থাকে, গ্রোস অ্যামাউন্ট জি থাকে। সেই হুম অ্যামাউন্টটাকে আমরা তখন আলাদা আলাদা করে ভাগ করা আছে, স্যালারি ওয়েজেস কত খরচ হয়েছে, ইন্টারনেট কত খরচ হুম হয়েছে, ডিস্ট্রিবিউশনের কত খরচ হয়েছে, এগুলা কিন্তু খাত থাকে, জি বুঝতে পারছেন? জি ইন্স্যুরেন্স, স্পোর্টস হুম চার্জ, হুম এগুলা কিন্তু আলাদা আলাদা খাত আছে ওখানে তখন। তো জি এই খাতগুলো যদি আমি আলাদা আলাদা করে যদি বসায় দিই, যে ধরেন যে এই হুম প্রোডাক্টের মূল্য কত আমার হয়েছে 298 পয়েন্ট এত, তাহলে এত টাকার জন্য যদি অত টাকার জন্য যদি আমার ইন্স্যুরেন্স চার্জ যদি এত টাকা হয়, ওখানে তো ইন্স্যুরেন্স চার্জ আলাদা আছে। ধরেন যে 1,000 কোটি জি টাকার জন্য ইন্স্যুরেন্স চার্জ আসছে আপনার ধরেন যে 100 কোটি টাকা বা 50 কোটি জি টাকা, তাহলে হুম তাহলে আমার এই এই ভ্যালুটার জন্য তাহলে কত হবে, কথা বুঝছেন? যখন এই যে 300 জি। টাকা বা এই যে 300 350 টাকা ধরেন এই ভ্যালুটার জন্য কত আমার ইন্স্যুরেন্স চার্জটা হবে, তখন কিন্তু মানে অটোমেটিক বের আমি হয়ে যদি যাবে ওটা। আমি আপ- হ্যাঁ আপনার এই সাথে যেটা একটু আমি অ্যাড রেভিনিউ, করি। যেটা আমি আমি বলছি আপনার রেভিনিউ, পুরোটা রেভিনিউ যদি আপনার ওই সিএ রিপোর্ট দিয়ে করেন, হ্যাঁ, তখন কিন্তু আরো একটা জি সুবিধা। ওটা সূত্রে ফেলে দেওয়া একটা ফরম্যাট আছে আমার কাছে। হ্যাঁ, ওটা সূত্রে ফেলে দেওয়া আছে আচ্ছা যে আপনার ওই আচ্ছা রেভিনিউ, টোটাল টোটাল রেভিনিউ আছে, আর হুম, প্রত্যেকটা খাতের জন্য রেভিনিউ কত আছে। তাহলে আমি জি যখন আমি ক্যালকুলেশন করতে যাব, যখনই আমি একটা প্রোডাক্টের ক্যালকুলেশন করতে যাব, যখন আপনি হ্যাঁ ইনপুট দিব, এই জিনিসগুলো ইনপুট দিয়ে দিব, তখন অটোমেটিক হুম আমার এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে, যে আমার এই প্রোডাক্টের জন্য এত টাকা প্রাইস, তো এই প্রাইসের জন্য তাহলে স্যালারি কত হবে, ইন্স্যুরেন্স কত হবে, হুম। ইন্টারনেট কত আসবে, সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে, যেমন বুঝতে পারছেন? আপনি যেটা বললেন, জি 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 মাহবুব ভাই, আমি একটু অ্যাড করি আপনার সাথে, সেটা হুম হচ্ছে সিএ রিপোর্টে তার প্রত্যেক বছরের জন্য, অর্থ বছরের জন্য সিএ রিপোর্টের ইয়ে হবে, তাহলে হুম প্রত্যেক হুম হুম বছরের জন্য তার যে আলাদা আলাদা যে এখানে এখানে যে হ্যাঁ, স্যালারি এন্ড ওয়েজেস, তারপরে ওইটা দিয়েও আপনি করতে পারবেন। ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে তার আর মনে করেন গ্রোস, আমি যদি একটা দিয়ে বুঝি, স্যালারি এন্ড ওয়েজেস মনে করেন ওর ওখানে আছে, মনে করেন যে 30 কোটি টাকা আছে স্যালারি এন্ড ওয়েজেস ওই হ্যাঁ অর্থ হ্যাঁ বছরের জন্য হ্যাঁ বা ওই বছরের হ্যাঁ জন্য, হ্যাঁ 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 তাহলে হ্যাঁ হ্যাঁ তিরিশ হ্যাঁ কোটি টাকা যদি তার যদি থাকে, এটা টোটাল আছে তার ওই অর্থ বছরের জন্য। টোটাল, টোটাল, হ্যাঁ 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 হ্যাঁ। টোটাল 30 কোটি টাকা আছে, তাহলে 30 কোটি হুম, টাকা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা আনুপাতিক রেশিও বাইর করতে চাই, সেক্ষেত্রে হুম। জিনিসটা কিভাবে হবে, সেই সূত্রটা কি বা সেই সেই বেসটা কি? সূত্রটা আমি বলি। সেই বেসটা ধরেন যে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ওটা যদি আপনি আলাদা করে করতে যান, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপনার ওই আপনার ম্যান পাওয়ার লাগবে বা কস্টিংটা লাগবে। ঠিক আছে, ম্যান পাওয়ার দিয়ে ভাগ করে আপনাকে ওখানে নিয়ে আসতে হবে, যে তখন আবার নিয়ে আসতে হবে যে ওই আপনার ধরেন যে এটা এই প্রোডাক্টটা তৈরি করতেছেন, তখন এই প্রোডাক্টের ম্যান পাওয়ার গুলো কতগুলো আছে, ঠিক আছে, প্রোডাকশনে কতগুলো আছে, ডিস্ট্রিবিউশনে কতগুলো আছে, সব হুম, টোটালি ওদের স্যালারি কত। ঠিক আছে, ওই স্যালারিকে হুম, আপনাকে ধরেন যে কনভার্ট করে নিয়ে আসতে হবে, যে প্রতি কার্টুনের জন্য নিয়ে আসতে হবে, কথা বুঝছেন? জি এটা আলাদা হুম হিসাব আছে একটা। আর যদি আপনি ধরেন যে এটা না করে যদি আপনার সিএ রিপোর্ট থাকে, আমি বললাম যে সিএ রিপোর্টে হুম, একটা পুরো রাজস্ব থাকে, একটা রেভিনিউ থাকে টোটাল। জি এই হুম ওই অর্থ বছরের জন্য ধরেন যে এত রেভিনিউর জন্য আমার স্যালারি 30 কোটি টাকা। ঠিক আছে, জি তো জি তো এত সেল করছেন বা ইয়া করছেন, সবকিছু খরচ করছেন না, তো ওই খরচের জন্য, হুম টোটাল খরচের জন্য আমার স্যালারি 30 কোটি টাকা। তাহলে আমার এই প্রোডাক্টটা আমি আমি একটা প্রোডাক্ট এখন আমি একটা ইয়া করতেছি যে এই 300 টাকা,
ধরেন 320 টাকা বা 30 টাকা, ঠিক আছে? তাহলে এই জি 330 টাকার জন্য তাহলে আমার কত এটা, 330 টাকার জন্য তাহলে কত হবে তাহলে আমার স্যালারিটা, এই সিস্টেমে যদি বের করেন আপনি, সে রিপোর্ট আরো সুবিধা হবে। এটা আমি দেখাই দেবো, ঠিক আছে? এটা আপনার কাছে সূত্র আছে আচ্ছা একটা, হ্যাঁ, ওইখানে আমার ঠিক আছে, আমি আমার আমি জাস্ট ফরম্যাট আছে। কোশ্চেনটা, হ্যাঁ ফুল এখানে আমাদের যেহেতু অনেকে বেসিক থেকে শিখতেছে এই জন্য না না, কোশ্চেনটা ওটা রেজ শিখাইতে হবে, করলাম। ওটা শিখাইতে হবে, হ্যাঁ ওটা আমার মাথায় আছে, যেটা শিখাইতে হবে, ওটা না জি শিখালে আপনি ভাইয়া, কোশ্চেনটা, আপনার ভ্যাটের ধরেন যে এটা ক্ষেত্রে 4.3টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, এটা আমি জানি ভাই। আমি ম্যাক্সিমাম বলি, কোম্পানিতে ভ্যাট রিলেটেড কাজের জন্য বলে যে আপনি 4.3 পারেন কিনা, মানে পারেন প্রথম কিনা, হ্যাঁ ভাইভাতেই এরকম শুরু করে। আমি হ্যাঁ প্রথমে এটা, একটা অল্টনে পরীক্ষা দিয়েছিলাম, রিটেনের হুম পরে বললো যে আপনার এই সম্পর্কে কতটুকু ধারণা আছে, কি কি ক্যালকুলেশন করেন। তখন আমি হুম এতটা হুম, জানতামই না বললে চলে। আচ্ছা তারপরে আচ্ছা, আর কি। ক্লাস নেওয়া দরকার ভাই। ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক 4.3 আছে, এর উপর মাহবুবের কাছে একটা ইয়ে থাকলো টেনশন যে করার দরকার নাই। 4.3 নিয়ে আপনি একটা একটা সেশন করবেন, এটা রিকোয়েস্ট থাকলো। একটা না, আমি আজকে আমি বলি ভাই, জাস্ট, আমি বলি শুধু একটা না, শুধু একটা না, 4.3 নিয়ে আপনি, আমি বলি না বোঝা পর্যন্ত আমি শিখাবো, এর উপর কথা আছে। একটা শুধু সেশন না, আমরা যতক্ষণ লাগে ততক্ষণ শিখাবো এটা, ঠিক ঠিক আছে? আছে ভাই। যে একদম ঢুকাই নিতে হবে, কারণ লাগবে, এটা তো লাগবেই, আপনার 4.3 লাগবে, আপনার জি 9.1 লাগবে। তো আপনি যদি এটা না হন তাহলে কিন্তু বুদ্ধি নেই, ঠিক আছে? কোনো বুদ্ধি নেই, ঠিক আছে? এটা আপনাকে রাইট শিখতেই হবে, রাইট 4.3 শিখতে হবে, 9.1 পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে, 9.1টা পুঙ্খানুপুঙ্খভাবে শিখাবো আমরা, ঠিক আছে? মানে এইটা রি- সাপোজ ধরেন, এই যে ধরেন আমি বলি আপনাকে, এই যেমন টোল চার্জ, এই যেখানে আমি টোল চার্জ জি লিখছি, টোল চার্জ কোথা থেকে পাইছি আমরা? এই যে গোল্ডেন প্লাসের সাথে তো আমরা চুক্তি করছিলাম যে 36 টাকা, জি তো সেখান থেকে দেখেন, এই যে প্রমাণ তো আছে যে এখান থেকে আমি 36 টাকা পাইছি। কারণ কি, আপনি যখন ইন্স্যুরেন্সের টাকাটা এখানে যখন বেশি দিবেন বা কম দিবেন, যদি আপনি এখানে যদি বেশি দিয়ে লেখেন বা কম দিয়ে লেখেন, যে 15 পয়সা দিচ্ছেন, কিন্তু আপনি হিসাব করে দেখা গেল ওই অর্থ বছরে, ওই হিসাব করে দেখা গেল যে এই 15 পয়সা না, আপনার আপনি রিবেট নিয়ে নিছেন এর সাথে বেশি, 30 পয়সা হিসাবে আপনার রিবেট আসতেছে, 30 পয়সা হলে রিবেটটা মিলে। তো তখন আপনার কি হবে, এই 15 পয়সা করে হারে যখন দেখবেন যে আপনার রিবেটটা মিলতেছে না, তখন যদি আপনি রিবেট বেশি নেন তাহলে রিবেটটা বাতিল হবে, হবে কিনা? এটা কি মাথায় আছে আপনাদের? যে আপনি একটা 4.3 দিলেন, হুট করে একটা দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে আপনি হিসাব করে কখনো দেখছেন যে আপনার বছর শেষে যে আপনার পোর্ট চার্জ, ধরেন যে আপনি 10 পয়সা দিচ্ছি আমি, 10 পয়সাটা কেন দিলাম, আর 10 পয়সা দিয়ে আমি রিবেটটা আমি কি বেশি নিয়ে নিছি না কম নিছি? যদি কম নেই তাহলে তো কিছু বলবে না সে, ব্যাট অফিস থেকে কিছু বলবে না। তো যখন আপনি বেশি নিবেন, যে 10 পয়সা করে আপনার কম আসতেছে, আপনি রিবেট বেশি নিয়ে নিছেন, ধরেন যে এখানে আসলো ধরেন যে 1 কোটি টাকা, তো আপনার আপনি নিয়ে নিয়েছেন 1.5 কোটি টাকা, তখন তো আপনার এই 50 লক্ষ টাকা তো বাতিল হয়ে যাবে, কারণ আপনার রিবেট রেশিও অনুযায়ী তো নাই এখানে, আপনি তো দেন নাই। তার মানে কি, আপনার এখানে হওয়ার কথা ছিল 15 পয়সা, আপনি 10 পয়সা দিচ্ছেন, তার মানে কি এখানে তো সরকারকে ফাঁকি দিচ্ছেন, দেন নাই? ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন বলেন বলেন। ভাইয়া বলছি যে বিদ্যুতের ক্ষেত্রেও তো তাহলে এটা হবে না, যদি আমার রিবেট বেশি নেওয়া হয়। অবশ্যই, অবশ্যই, আমি কি বিদ্যুতের ক্ষেত্রে কি আলাদা নেই এটা হিসাব? কিন্তু আমার দেখা এই গেল জন্য উৎপাদন বাদেও তো ভাইয়া বিদ্যুৎ খরচ হয়, তাহলে উৎপাদন বাদে বিদ্যুৎ খরচ হলে সেটা বাতিল হবে, হয়ে গেছে, আর 2 মিনিট। আচ্ছা। ঠিক আছে, এত গরম কেন? স্পেয়ার পার্টস কি করবে? স্পেয়ার পার্টস তো বেশি হয়ে যায়। স্পেয়ার পার্টস এটা তো বেশি হবে কেন? স্পেয়ার পার্টস হিসাব করে দিতে হবে যে স্পেয়ার পার্টস আপনার মেশিনে এত বাৎসরিক এত টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, তো হিসাব করে প্রোডাকশনের জন্য হিসাব করে খরচ করতে, আপনার প্রোডাকশন এত, স্পেয়ার পার্টস এত, তাহলে হিসাব করে বের করতে হবে এটা। স্পেয়ার পার্টস এর কি ভাই এটা ডেপ্রিসিয়েশন দেখাবো না? ধরেন একটা স্পেয়ার পার্টস আমার 5 বছর যায়, অবশ্যই 3 বছর। ডেপ্রিসিয়েশন, অবশ্যই ডেপ্রিসিয়েশন, আপনি তো স্পেয়ার পার্টস যদি এখানে নেন, আপনি ডেপ্রিসিয়েশন দেখাবেন না? ডেপ্রিসিয়েশন আচ্ছা, দেখাবেন, ঠিক আছে, তা কত খরচ হচ্ছে আর আপনি রিবেট কত নিচ্ছেন সেই হিসাবটা দেখাবেন না? এই পাশে তো ডেপ্রিসিয়েশন লেখা থাকবে ডান পাশে, ডেপ্রিসিয়েশনটা কিন্তু বাদ দিয়েই দেখা গেল করেন। একটা এই বছরে আপনি আমি ধরেন, দেখা আমি গেল। বলি, এই হাসান মাসুদ ভাই, আপনি শোনেন, আমি বলি, আপনার স্পেয়ার পার্টস এই পাশে দিয়েছেন 3 টাকা, আপনি ডেপ্রিসিয়েশন এখানে দিয়েছেন, তো এখানে দিয়েছেন তো আপনি ধরেন যে 50 পয়সা, তো 50 পয়সা বাদ দেন, বাদ দিয়ে বাকিটা ধরেন, আচ্ছা, আবার বুঝছেন? ওরকম হয় কি ভাই, দেখা গেল কি গত অর্থ বছরে কথার কথা নষ্ট হয়ে যাবে। আমি দেখা গেল স্পেয়ার পার্টস এর উপরে আমি ধরেন 1 কোটি টাকার ভ্যাট দিছি, কিন্তু দেখা গেল আমি 2 কোটি টাকার স্পেয়ার পার্টস কিনছি। এখন এই জায়গায় হিসাব করলে তো আমি মানে 2 কোটি টাকার স্পেয়ার পার্টস এর উপর রিবেট নিয়েছি, এখন দেখা গেল যে আমার 1 কোটি টাকা, তাহলে তো বেশি রিবেট নিছি। কিন্তু এটা তো আমার ওই 5 বছরের ডেপ্রিসিয়েশন দিয়ে হিসাবটা করতে হবে নাকি? হিসাবটা করেন না, হ্যাঁ, ওই তো ওইটাই তো বললাম আপনাকে,
ওটা তো বললাম তখন তো ডেপ্রিসিয়েশন আমি কিন্তু ওনার বলতে আপনাকে, পারবো যে আমার আমি বলি এটা তো আমি হ্যাঁ বলি আপনাকে ডেপ্রিসিয়েশন তো এখানে থাকতে হবে রে ভাই, এই যে আপনার ডান পাশে তো থাকতে হবে, অ্যাডিশনাল তো থাকতে হবে। ওই ভ্যাটটা তো সরকারকে বলবেন যে এই যে আমি ভ্যাটটা এখানে নিছি, এই ডেপ্রিসিয়েশনের ভ্যাট কিন্তু এখানে আমি আমার সরকারকে দিয়ে দিছি অ্যাডিশনে, তাহলে তো মিলে গেল হিসাব। আচ্ছা ওটা বোঝেন নাই? এডিশনাল গাড়ি দিলে ভালো। বোঝেন নাই আপনি? আপনি স্পার পার্টস যখন আপনি এখানে বাম পাশে দিয়ে সেবাতে দিয়ে দিচ্ছেন 3 টাকা, হ্যাঁ তো আপনি হ্যাঁ বলতেছেন যে আমি তো ভাই আমি তো ওই হিসাব করে আমার তো 1 কোটি টাকা বেশি হয়ে গেছে এই হিসাবে। তো ওই 1 কোটি টাকা হ্যাঁ কোথায় গেছে? তো ওই 1 কোটি টাকা আপনি ডান পাশে ডেপ্রিসিয়েশনে দিয়ে দিচ্ছেন না 1 টাকা। হ্যাঁ তো হ্যাঁ ডান হ্যাঁ। পাশে তো ডেপ্রিসিয়েশন দিয়ে দেবেন, তখন তো সরকারকে দেখাতে হবে আমাদের, এই যে ভাই এই যে স্যার আমি এই যে 1 টাকা তো এখানে দিয়ে দিচ্ছি, এটার উপর তো সরকারকে ভ্যাট আমি ফেরত দিয়ে দিচ্ছি, এটা আমি জি তো নেইনি রিবেট ওটা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা হলো সিস্টেম। তো ওইটাই বলতেছিলাম যে টোল চার্জে যখন এই যে যখন ডকুমেন্ট আছে ঠিক সবগুলাই ডকুমেন্ট আপনাকে দেখাইতে হবে, তাছাড়া আপনি হিসাবে গরমিল হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনাকে ধরবে। এই ডান পাশে আমি বললাম বাম পাশে যে হিসাবগুলো সম্পূর্ণ লিগালি দিতে হয়, হ্যাঁ লিগাল না দিলেই আপনাকে যখন হিসাব করে দেখবেন বছর শেষে, দেখবেন যে আপনার বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে ঝামেলা, বেশি হয়ে গেলে আপনাকে যদি হিসাব করে আপনার রিবেট বাতিল হবে। ঠিক আছে? এইটা হলো গোল্ডেন প্লাসের, এই যে গোল্ডেন প্লাস শুধু ইয়া করে দিছে, হ্যাঁ এটা আপনার মাথায় রাখেন, এটা হয়ে গেল। তো এখন ধরেন যে আমরা এখন গোল্ডেন প্লাস কি করছে, গোল্ডেন প্লাস সব দিছে আমাদের, এটা কি গোল্ডেন প্লাস সব দিছে। শাহপুট কি করছে, শাহপুট কিছু দিছে দেখেন, শাহপুট এই যে দেখেন 2টা অ্যালুমিনিয়াম ফয়েল আর কার্টন দিছে, হ্যাঁ। আর বাকি সবগুলো কি দিছে, গোল্ডেন প্লাসে দিয়ে দিছে। গোল্ডেন প্লাস যখন দিয়ে দিছে আমি কি বলছিলাম যে তারা ওদের মতো করে ইয়ে করবে। আর অ্যালুমিনিয়াম ফয়েল আর কার্টন কে দিছে, এই যে শাহপুট দিছে। তো এই জন্য সে ইয়েটা লেখছে, কোয়ান্টিটি লেখছে, বাট ভ্যালুটা লেখেনি। এই ভ্যালুটা লেখার দরকার নেই তখন এখানে। এই ভ্যালুটা না লিখে তখন কি করছে, তার প্রাইসটা সুন্দর করে বের করছে যে তার প্রাইসটা কত আসে, এডিশন টেন এই দেখছেন এত টাকা চলে আসছে। এই দেখেন এই 184 টাকা, এই 36 টাকা বাদ গেছে এখানে, 36 টাকা তো তখন আর না, 36 টাকা হিসাব করে তখন এইখানে তখন তার সে হিসাবটা এইখানে দিয়ে দিছে। কথা বুঝছেন? তো এই যে হিসাব তখন এইভাবে করছে। তো করার পরে কি হয়েছে, তখন শাহপুর কি করলো, শাহপুর যখন প্রোডাক্ট পাইছে, শাহপুর যখন প্রোডাক্ট পেলাম ভাইয়া বললাম না এই যে জুমটা একটু লিস্ট ছোট করে নিয়েন একটু। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে স্টারশিপ ড্রিঙ্ক দেখছেন, স্টারশিপ ড্রিঙ্ক অন লিচি 250 ml, এই 250 ml যখন সে কিনছে তখন তো তখন বললাম না, তখন তখন তার উপকরণ এখানে সব দেয়নি। যতটুকু এই যে কিনছে ততটুকু এই 220 টাকা করে সে কিনছে, পারচেস করছে, টোল চার্জ সেটা এখানে লিখে দিছে। ঠিক আছে? এইটা লিখে দিছে। এই যে অ্যালুমিনিয়াম ফয়েল লিখে দিছে, কার্টুন লিখে দিছে। যখন সে বিল করবে স্টারশিপ লিচি ড্রিঙ্ক লিখে সে বিল করবে, এটাই সে রিবেট পাবে। এই 220 টাকার উপরে ভ্যাট সেটাই রিবেট পাবে। ঠিক আছে? আর অ্যালুমিনিয়াম ফয়েল যা লেখছে যেটার উপরে দিচ্ছে ভ্যাট, যা ভ্যালু আসছে সেটা দিয়ে বসাইছে, আর অ্যাডিশন করে দিছে, এই অ্যাডিশনের টাকা এত, এইটা মিলে তখন সে শাহপুট বিক্রি করে দিবে। কে বোঝেন না এটা বলেন তো এখন? আর যদি গোল্ডেন প্লাস সবই দিত, গোল্ডেন প্লাস যদি সবই দিত, এই দুটা যদি না দিত তাহলে কি হতো, তাহলে এই শাহপুর তখন এই দুটাও লিখতো না, এই উপরে এই এই জিনিসটাই শুধু লিখতো 220 টাকা, আরো কত এখানে আরো যদি ইয়া হতো আরো বাড়তো একটু। তাহলে এই তখন এই একটা জিনিসই লেখেই তখন এডিশন দিয়েই তখন সে প্রাইস ডিক্লারেশনটা দিয়ে দিত। ক্লিয়ার? আমি কে বোঝেন নাই বলেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? এই শীটটা একটু দেওয়া যাবে ভাইয়া? শীট লাগবে? ভাইয়া দিলে অনেক ভালোই তো। হ্যাঁ প্র্যাকটিস করলে দিব, হ্যাঁ মা এমনি ভাই, নিয়ে নিয়ে রেখে দিলে হবে না। সফট যারা যারা কপিটা প্র্যাকটিস একটু করবেন, যদি দেন ভালো হয়। হ্যাঁ না যারা যারা প্র্যাকটিস করবেন তারাই মেসেজ দিবেন, তাদেরকে দিব। আর যারা প্র্যাকটিস করবেন না আন্দাজে নিয়ে রেখে দিবেন, কাউকে দিয়ে না মাথা না বের ভাই করবেন, আমি এটা দরকার প্র্যাকটিস নেই। করবো, আপনারা দেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি প্র্যাকটিস করতে হবে। ভাইয়া, আমি আমাকে চাচ্ছি, না আমি চাচ্ছি আমি আপনাদের একটা এখানে একটা টিউটোরিয়ালের মতো একটা জিনিস দেই, টিউটোরিয়ালের মতো একটা জিনিস দেই। তো এই টিউটোরিয়ালটা আমি দিলাম যে এটা আমি আমার শাহপুটের মতো করে দিচ্ছি। ধরেন যে আপনি নিজের মতো করে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আপনি একটা জিনিস তৈরি করবেন। ঠিক আছে? তৈরি করে আমাকে এটা হোমওয়ার্ক হিসাবে কাজ করবেন, করে জমা দিবেন। ঠিক আছে? এটা আমি দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা সুন্দর করে একটা তৈরি অন্যান্য প্রোডাক্ট দিয়ে তৈরি করবেন। পারবেন না? হ্যাঁ পারা যাবে, দেন। পারবো। হ্যাঁ একটু সময় ব্যয় করেন, সময় ব্যয় না, আমি বলি সময় ব্যয় না করলে তো শিখবেন না ভাই, সময় একটু ব্যয় করতে হবে। হ্যাঁ তাহলে দেখবেন যে একটা জিনিস শিখে গেলেন যে 4.3 গুলা কিভাবে হয়। ঠিক আছে? তাহলে আপনার চুক্তিভিত্তিক উৎপাদনটা একবার মাথার ভিতরে ঢুকাই নেবেন। আমি সামনের দিন, আজকে কি বার, শনিবার না,
আমরা দেখি কোন দিন ক্লাস, একদিন পর, কালকে না, আমরা তাহলে মঙ্গলবার আরেকদিন নেই, ঠিক আছে? মঙ্গলবার বৃহস্পতিবার এভাবে চলবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। নেক্সট ভাইয়া চেঞ্জেস next গুলো ভাই, নিয়ে একটা ক্লাস নেক্সট হবে না ভাইয়া? ক্লাসটা চেঞ্জেস আপনি নিয়ে 4.3 এর উপরে রাখেন আর কি। আজকে যে কোশ্চেনটা করলাম ওই জিনিসটা আশা করি আপনার নেক্সট 4.3 ইয়ার, হবে ভাইয়া, 4.3 শোনেন, 4.3 এর জন্য ওই একটু আমি বলি এই কিছু কনসেপ্টটা ম্যাটেরিয়ালস। আশা করি আপনার নেক্সট ক্লাসে আমাদের সবার ক্লিয়ার হবে আশা করি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আমি বলতে পারতেছি না, আমি বলি, আমি শুনেন, এটা তো আর এই জিনিস, একটা জিনিস তৈরি করতে গেলে অনেকগুলো ডাটা লাগে, বুঝছেন? তো ওই ডাটাগুলো আমি কালেক্ট জি করলে যদি আমি মঙ্গলবারের আগে যদি কালেক্ট করতে পারি, তাহলে মঙ্গলবারই হুম, ক্লাস হবে। ওকে, ঠিক আছে? জি কারণ এগুলোর জন্য তো ভাইয়া ধরেন যে চেঞ্জেস আপনাকে গুলো চালান, নিয়ে কি দেখাইতে হবে, আপনাকে ব্লেভেন্টি দেখাইতে হবে, আপনাকে যে যেটা ভ্যালুটা নিয়ে আসতেছি, কোন জায়গা থেকে নিয়ে আসতেছি, না কিভাবে বের এখানে হচ্ছে। মাহবুব ভাই আমি একটা কথা বলি, র মেটেরিয়াল এবং হ্যাঁ, প্যাকিং মেটেরিয়ালের জন্য যে কস্ট পার ইউনিট করছেন সেটা মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। কোশ্চেনের হুম হুম জায়গাটা হুম হুম। হচ্ছে হলো যে সার্ভিসের যে আপনি 15 পয়সা 10 পয়সা 20 পয়সা এই যে ব্রেকআপ গুলা দেখাচ্ছেন একটা প্যাক ইমরান ভাই সাইজের জন্য, এটা হ্যাঁ কিভাবে হয়? আর হচ্ছে হলো হ্যাঁ হ্যাঁ, এডিশনের যে পার্টটা, জি হ্যাঁ জি জি জি, এডিশনের যে খাতগুলা অলমোস্ট সব কোম্পানিরই এই কমন হ্যাঁ খাতগুলাই হ্যাঁ থাকে, কম আর বেশি। হ্যাঁ তো হ্যাঁ, সেক্ষেত্রে ঠিক আছে। বেসিকটা কি, ফর্মুলাটা কি, এই জিনিসটা জানতে পারলে আমার মনে হয় সবাই আচ্ছা ঠিক উপকৃত আছে ভাই, হবে। আমি কামরুল ইনশাল্লাহ ভাই, সবাই করে দেবো। কামরুল ভাই, হ্যাঁ, মাহবুব ভাই ফুললি শুরু করতে চাইতেছে, বা উনি ভাইয়া এটা গোছাক, গোছে অবশ্যই ভাইয়া দেখাবে আর কি। আচ্ছা ভাইয়ের কোনো মতো করে সমস্যা নেই। পড়াবেন। হ্যাঁ, আমার মতো করে আমি করব, ভাইয়া ওই সমস্যা যে নাই। চেঞ্জেস আর গুলো আপনারা নিয়ে কি আলোচনা হবে? চেঞ্জেস গুলো চেঞ্জেস, এটার আপনার চেঞ্জেস পড়েন নাই, আবার চেঞ্জেস কিসের আলোচনা করবো? চেঞ্জেস তো করছি, কিছু বুঝলো তারপরও জিনিস। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলবো নি, ঠিক আছে, সমস্যা নেই, বলবো নি। আর একটা করেন, গ্রুপে সবাই লেখেন যে আমরা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ, যারা যারা অ্যাটেন্ড করতেছেন না তারা কিন্তু পরে ভুগবেন এটা নিয়ে। ঠিক আছে, সুন্দর করে সবাই একটু কমেন্টস করে দিয়ে দিন, হ্যাঁ, সবাই রেকর্ডটা যেন দিয়ে অ্যাটেন্ড দিন করে। ভাই, রেকর্ডটা। হ্যাঁ ঠিক আছে, আর সবাই মিলে এটা কমেন্টস করেন যে সবাইকে আসতে বলেন, হ্যাঁ। আমরা একদম ফুললি সিস্টেমে চলবো আমরা, তারপর থেকে আমরা পড়া দিব, পড়া নিব, এভাবে চলবে। ঠিক আছে, আজকে পড়া থাকলে, হোমওয়ার্ক ভাইয়া থাকলে এটা করেন, হ্যাঁ, এটা করেন সবাই, ভাইয়া সামনের দিনে প্রশ্ন ধরবো। চুক্তিভিত্তিকের উপর কি আরেকটা নেক্সট ক্লাস হবে? না, চুক্তিভিত্তিক আর ক্লাস তো নেওয়ার দরকার আছে। আচ্ছা, আপনারা তাহলে দেখেন কোনো আমার একটা কোশ্চেন থাকলে, প্রশ্ন ছিল, এখন আমার আপনি একটা ছোট নিজে একটা নিজে প্রশ্ন ছিল। স্টাডি করে কোশ্চেন থাকলে সেটা করবেন। আপনি স্টাডি করেন, আমি বলি, হ্যাঁ আজকে হ্যাঁ দিলাম যেটা স্টাডি করেন, কাল পরের দিন যে নেক্সট ক্লাস হবে তার আগেই এই চুক্তিভিত্তিক নিয়ে আরো আলোচনা হবে, আমি প্রশ্নও করবো সবাইকে, ঠিক আছে? একটা করে প্রশ্নও ধরবো। আচ্ছা, আমার ওকে, একটা ছোট একটা প্রশ্ন জানার ছিল আর কি। জি জি, বলেন সেটা বলেন হচ্ছে বলেন। যে এই যে কনজাম্পশনটা, ধরেন শাহফুড যে হুম র মেটেরিয়াল গুলা দিল, বা তারা যে কনজাম্পশনটা যখন ফিনিশ গুড গুলা ফেরত পাবে গোল্ডেন প্লাস থেকে, তখন কি হুম হুম। কনজাম্পশন গুলা 6.1-এ দেখাবে নাকি? ব্যাপারটা এরকম? হ্যাঁ হ্যাঁ, 6.1 তো সম্পূর্ণই, তখন আমি বলি না 6.1, আমি বলি 6.1-এ তো তারা তো সব দিয়েই দিবে। আপনি যখন 6.1-এ যখন পার্চেস করবে, তখন 6.4-এর মাধ্যমে দিয়ে দিবে। এই কনজাম্পশন গুলো তাদের ওই যে চুক্তিভিত্তিক যারা উৎপাদনকারী করবে, হ্যাঁ, তারাই কিন্তু আলাদা রেজিস্টার মেনটেন করে কনজাম্পশন গুলো দেখায় দিব এখানে। আপনাকে আর দরকার নাই তো, সেক্ষেত্রে কি আপনার তো শাহফুড আপনার এই খাতায় কোনো স্টক থাকবে শাহফুডের না তো। ও আচ্ছা আচ্ছা। কথা বলছি, খাতায় তো স্টক থাকবে না, কারণ কি আপনি যা আছে সব তো দিয়ে দিয়েছেন ওদের ওখানে, যেগুলো যেগুলো নিয়ে আসতেন, ধরেন যে ওখানে যে উৎপাদন আচ্ছা করবেন, যেগুলো নিয়ে এসে সরাসরি তো আপনার ফ্যাক্টরি তো আসেই নাই, আপনি সরাসরি ওখানে দিয়ে দিচ্ছেন। ওরা মেনটেন করবে ও ওইটা, আচ্ছা ওরা 6.1টা মেনটেন করবে ওইখানে কনজাম্পশনটা, আপনার এখানে ভাই মেনটেন ওরা করার তো, দরকার নেই। ভাই আমি একটু আমার একটা বিষয় বলি, ওরা আমরা যার কাছ থেকে চুক্তিভিত্তিক ভাবে নেই, আমি হুম 6.4 দিই, ও 6.4 দেয়, আবার হুম। ওই 6.3 দেয় সার্ভিসের জন্য। হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ 6.4টা কি করি, আমি 6.1-এ ওই পণ্যটা দিয়ে আবার আমার, ওইটা হলো আবার আমার উপকরণ, ঠিক আছে? তাহলে হ্যাঁ, উপকরণ হলে ওইটা ঠিক আমি আছে, ছয় হ্যাঁ দশমিক উপকরণ হলে ঠিক। একে ওই যে উপকরণ থেকে কনজাম্পশন হয় ওই উপকরণের হুম ঘরে নেই। আর হুম 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 যেটা সার্ভিস দেয় 6.3, ওইটা আমি হুম। আলাদা জায়গায় রিবেটের জন্য লিখে রাখি। এটা কি ঠিক আছে? হ্যাঁ, লিখে রাখবেন, হ্যাঁ 6.1-এ লিখে রাখবেন, আলাদা করে লিখে রাখবেন, ওটা আলাদা, টোল চার্জ কেননা হিসাবে, দুইটা তো আর এক প্রত্যেকটা জায়গায় চালান নেওয়া হিসাবে যাবে লিখে না। রাখবেন। না ঠিক না আছে, না না, ওটা আলাদা একটা শিটে লিখে রাখবেন, তাহলে হবে ওই 6.1-এর মধ্যে, ঠিক আছে? আলাদা একটা সূচি করে নিছি, হ্যাঁ ঠিক আছে। আলাদা সূচি করে, হ্যাঁ আলাদা করে টুল চার্জ লিখে ওই প্রত্যেকটা 6.3 ওখানে তুলে রাখবেন, সমস্যা নেই। চার্জ ওকে, চার্জ গুলো আমি রিবেট নেওয়া, হ্যাঁ ওকে হ্যাঁ, ওকে। চার্জ গুলো লিখে রাখবেন, চার্জ গুলো লিখে না রাখলে তখন আপনার তো আপনার যখন দেখবে যে আপনাকে 6.1-এ যখন তুলেন রিবেট নাই পাবো না বা তখন। 6.2 তখন তো রিবেট পাবেন না, এই জন্য লিখে এখন জি রাখবেন জি। এই চার্জ গুলো, হ্যাঁ। মাহবুব ভাই, এখানে একটা কথা আছে, জি। সেটা হলো যে উনি যে বললো, উনি কি এটা উপকরণ হিসেবে নেয় নাকি না ফিনিশ গুড হিসেবে নেয়?
না, এটা আপনাদের উপকরণ হিসাবে তো বানাইতে পারেন, আপনি কোনো জিনিস উপকরণ আমি হিসেবে উপকরণ আপনারা হিসেবে উপকরণ বানাইতে হয় পারেন। নিচ্ছি, যদি আমি আর উপকরণ ফিনিশ হিসেবে। গুড হয় তাহলে তো 6.2 এ শুধু ডাইরেক্ট উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না, হ্যাঁ, আমি ডাইরেক্ট উপকরণ 6.2। হিসেবে নিচ্ছি, আমি উপকরণ যদি হিসেবে হ্যাঁ, নিচ্ছি। উপকরণ উপকরণ যদি হিসেবে কিনে উপকরণ তাহলে হিসেবে আপনি নিয়ে আসেন, 6.1 আপনার ঠিক আছে, কিন্তু যদি ফিনিশ হ্যাঁ গুড হিসেবে হ্যাঁ নেন তাহলে তো 6.2 না, এর ওটা আপনার আমার এন্ট্রি দিতে হবে। হ্যাঁ ফিনিশ 6.2 গুডস হবে। না, গুড গুড ফিনিশ গুডস না। গুড 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 গুড, ঠিক বুঝতে পারছি। হুম। গোটাইতে ভালো একটা প্রশ্ন, এখানে কিন্তু একটা ইয়া হয়েছে। হ্যাঁ, মানে এরকম এটা আরো সংযোজন দেখেন। করতে হ্যাঁ ক্লিয়ার হওয়া দরকার, বুঝছেন না সকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই হ্যাঁ তো ইনশাল্লাহ বুঝছে মোটামুটি। আমার যদি আরো কোনো কনফিউশন থাকে আমরা সামনের দিন আবারও বুঝাবো। ওকে, তো এটার জন্য বললাম যে স্টাডি করেন। স্টাডি না করলে কিন্তু ভাই আমি পড়ায় গেলাম শুধু ওই মানে বক বক করেই গেলাম, বুঝছেন, কোনো কাজে দিবে না। আমি কিন্তু সামনের দিন এখানে কিন্তু ওই ধরেন যে ইয়ে করে দিব, আমি এমসিকিউ দিব। হ্যাঁ, এটার উপরে এমসিকিউ থাকবে কিছু, ঠিক আছে? আমরা গ্রুপে দিব, গ্রুপে আপনারা একটু ইয়া করেন। আচ্ছা, এভাবে ইয়া করেন। ওকে, তো ঠিক আছে ভাই, আজকের মতো। ঠিক আছে, আর সবাইকে ঠিক অ্যাটেন্ড আছে। হওয়ার জন্য, যারা পরিচিত, যারা পরিচিত আছেন সবাইকে অ্যাটেন্ড হওয়ার জন্য বলেন। হ্যাঁ, আমরা সামনের দিকে অনেক ভালো ভালো আগাবো, ভালো ভালো জিনিস শিখাবো। ঠিক আছে, আমরা রেগুলার ক্লাস হবে এখন। ওকে, ঠিক আছে, জি জি, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই। ওকে, জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।